নমস্কার, কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গত সপ্তাহে আমরা আপনাদেরকে শুনিয়েছিলাম মোহিনী গল্পের প্রথম পর্ব। হিসেব মতো আজকে দ্বিতীয় পর্ব আসার কথা ছিল ঠিকই, কিন্তু কিছু কারণবশত আমরা দ্বিতীয় পর্বটি এই সপ্তাহে আনতে পারছি না। তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। দ্বিতীয় পর্বটি আমরা খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব, তবে তার মানে এই নয় যে এই সপ্তাহে আপনাদের কোনো গল্প শোনাবো না। কয়েক সপ্তাহ আগেই আপনাদের জন্য আমরা পর্ব আকারে একটি গল্প নিয়ে এসেছিলাম। গল্পটির নাম লাভ ইনিংস। আপনারা সবাই খুব ভালোবাসাও দিয়েছিলেন গল্পটিকে। আজকে আবারও একবার শুনে নিন গল্পটি, তবে এইবার একটা পর্বেই। গল্প পাঠে তুষার এবং গল্পের সূত্রধার আমি অরিত্রিকা। শুরু হচ্ছে লাভ ইনিংস সম্পূর্ণ এপিসোড। মার রানা, মার মার রানা 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 ছয় 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 বন্ধুমহল ক্লাবের 1 নম্বর পেস বোলার গণেশ সাহার স্লোয়ার বলটা এক প্রকার লো ফুলটস হয়ে রানার হাঁটুর কাছে গিয়ে পড়ল। রানা মহেন্দ্র সিং ধোনির মতো হেলিকপ্টার শট মারল ঠিকই, কিন্তু বলটা মাঠের বাইরে যাওয়ার বদলে একটা ড্রপ পরে লাইনে দাঁড়িয়ে থাকা ডিপ মিড উইকেট ফিল্ডারের হাতের মুঠোয় এসে পড়ল। ফিল্ডারের থ্রোটা এতটাই জঘন্য ছিল যে চাইলে অনায়াসে 2 রান নিয়ে নেওয়া যেত, কিন্তু রানা ক্রিজ ছেড়ে এক পাও নড়ল না, বরঞ্চ নিজের কবজির কাছটায় চেপে ধরে বসে পড়ল ক্রিজের মধ্যে। সেই দৃশ্য দেখে প্রগতি সংঘের দর্শকদের সবার হৃদস্পন্দন বেড়ে উঠল। চিন্তায় কারোর মুখে এবং কারোর মাথায় হাত পড়ল। ছেয়ে গেল নিস্তব্ধতা, কারণ প্রগতি সংঘের একমাত্র ভরসা এখন যন্ত্রণায় ছটফট করছে। তাহলে কিভাবে জিতবে প্রগতি সংঘ? এই দৃশ্য দেখেই হোক কিংবা বলটা মাঠের বাইরে না যাওয়ার আনন্দে বন্ধুমহল ক্লাবের দর্শকরা চিৎকার করে এক প্রকার নেচে উঠল। পুরো ঘোষপাড়া কেঁপে উঠল সেই চিৎকারে। প্রগতি সংঘের 4-5 জন ছেলে, যারা আজকে 11 জনের মধ্যে খেলছে না, তারা দ্রুত জল নিয়ে মাঠের ভেতরে ছুটল। প্যাড পরে রেডি হয়ে বসে থাকা পরবর্তী ব্যাটসম্যান তন্ময়ের চোখ মুখ রাগে লাল হয়ে গেল। সে নিজের মাথার টুপিটা খুলে গায়ের সর্বশক্তি দিয়ে ঘাসের ওপর আছাড় মারল। হট সালা হট! লোপ্পা বলটা মাঠের বাইরে পাঠাবে তা না ডিপ মিড উইকেটের হাতে দিচ্ছে। ভাঙা হাতে কি খেলা হয়? শালা সেদিনই বলেছিলাম চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করিস না, খেলতে গিয়ে চাপ খেয়ে যাবি। শালা শুনলে তো মজনু শালা, এইবার বোঝো ঠেলা। ম্যাচও জেতাতে পারবে না আর মেয়েও তুলতে পারবে না। হট সালা হট! খেলা বেশ দারুণ জমে উঠেছে। হাতের ব্যথায় কাহিল হয়ে পড়েছে প্রগতি সংঘের খেলোয়াড়, কিন্তু স্কোরবোর্ড বলছে 29 ওভার 4 বলে প্রগতি সংঘের রান 233, 8 উইকেটের বিনিময়ে। অর্থাৎ বন্ধুমহল ক্লাবকে হারাতে গেলে প্রগতি সংঘকে শেষ 2 বলে করতে হবে 5 রান। এখন দেখার বিষয় প্রগতি সংঘ কি পারবে আমাদের বাংলার জসপ্রীত বুমরা অর্থাৎ গণেশ সাহার আগুনের গোলার মতো বোলিংয়ের বিরুদ্ধে শেষ 2 বলে 5 রান হাঁকাতে। প্রগতি সংঘের ক্যাপ্টেন রানা পাল কি পারবে 9 বারের জিপিএল অর্থাৎ ঘোষপাড়া প্রিমিয়ার লিগ বিজয়ী বন্ধুমহল ক্লাবের বাঘেদের হারিয়ে প্রথমবারের জন্য বিজয়ীর মুকুটটা পড়তে? ক্যাপ্টেন রানা পালের দিকে আমরা সবাই তাকিয়ে আছি। আমার কিন্তু একেবারেই মনে হয় না। আপনার কি মনে হয় সঞ্জুদা? আপনাদের পাড়া অর্থাৎ প্রগতি সংঘ কি আমাদের বন্ধুমহল ক্লাবকে হারাতে পারবে? ক্যাপ্টেন রানা পাল সেটা পারবে, নাকি পরপর 10 বার জিপিএল জিতে নেবে আমাদের বন্ধুমহল ক্লাব? সঞ্জু কয়েক সেকেন্ড উত্তর দিল না, তাকালো মাঠের দিকে। দেখল যারা জল, ব্যথা কমানোর স্প্রে নিয়ে মাঠের ভেতরে গিয়েছিল তারা দৌড়ে বাইরে বেরিয়ে আসছে। সঞ্জুর ঠোঁটে একটা বাঁকা হাসি খেলে যায়। আপনাদের পাড়ার গণেশ সাহা জসপ্রীত বুমরা হতে পারে, কিন্তু মাফ করবেন রঘুদা, আমাদের পাড়াতে অন্যের নাম নিয়ে খেলা কোনো প্লেয়ার নেই। আমাদের পাড়াতে এমন একজন প্লেয়ার আছে যে নিজের নাম বানাবে। পাতুন না, কানটা জাস্ট পাতুন একবার দেখুন, শুনতে পাবেন নামটা। সে যতক্ষণ ক্রিজে আছে ততক্ষণ আপনারা জিততে পারবেন না রঘুদা। সঞ্জুর কথা শেষ না হতেই মাঠের দিকে তাকালো রঘু, আর ঠিক তখনই একটা রব উঠল। Rana, 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 come on, Rana, come on, come on, come on,
রঘু সহ বন্ধুমহল ক্লাবের দর্শকরা সবাই মুহূর্তের মধ্যে চুপ করে গেল। ঘোষপাড়া আবারও কেঁপে উঠল প্রগতি সংঘের দর্শকদের রানা রানা ধ্বনিতে। কারণ প্রগতি সংঘের ক্যাপ্টেন রানা পাল আবারও উঠে দাঁড়িয়েছে। সে লেগ স্টাম্প গার্ড নিয়ে আবারও গণেশ সাহার বল খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেই দৃশ্য দেখে প্রগতি সংঘের দর্শকদের আনন্দের আর সীমা নেই। 8 উইকেট পড়ে গিয়েছে, এখনো 2 বলে 5 রান বাকি। দেখে মনে হতে পারে ম্যাচটা আপনাদের হাতের মুঠোয়, কিন্তু দর্শক কি বলছে শুনেছে? তাদের এই উৎসাহটাই স্বাভাবিক, কারণ আমাদের প্রগতি সংঘের ক্যাপ্টেন এখনো ক্রিজ ছেড়ে পালায়নি। 98 রান করে এখনো দাঁড়িয়ে আছে, ভাঙা আঙুল নিয়ে লড়াই করে চলেছে আজ সেই সকাল থেকে। আপনাদের ছেলেরা যদি বাঘ হয়, তবে আমাদের রানা হচ্ছে সিংহ। মনে রাখবেন, আহত সিংহ কিন্তু আরো বেশি ভয়ঙ্কর। রঘুদা। বন্ধুমহল ক্লাবের ক্যাপ্টেন অর্জুন ঘোষ লঙ্গন থেকে ছুটে এসে গণেশ সাহার কানে কানে কিছু একটা বলে পুনরায় নিজের পজিশনে গিয়ে দাঁড়ালো। উল্টো দিকে প্রগতি সংঘের ক্যাপ্টেন 98 রানে ব্যাট করতে থাকা ক্লান্ত, বিধ্বস্ত, ভাঙা আঙুলের যন্ত্রণায় কাহিল রানা পাল একবার ওপরে আকাশের দিকে মুখ তুলে চাইল, তারপর পুনরায় লেগ স্টাম্প গার্ড করে স্টান্স নিল। গণেশ সাহা লেদারের বলের উপরে একটা চুমু খেয়ে ছুটতে শুরু করল। দর্শকরা কয়েক সেকেন্ডের জন্য নিজেদের মুখে কুলুপ এঁটে অতি আগ্রহের সঙ্গে চেয়ে রইল মাঠের দিকে। কেউ কেউ চোখ বন্ধ করে ভগবানকে স্মরণ করতে লাগলো, কারণ এই বলটাই এই ম্যাচের নির্ণায়ক বল হয়ে যেতে পারে। রানাপাল কি পারবে গণেশ সাহার এই বলটা মাঠের বাইরে পাঠাতে, নাকি আরও একটা বল তথা শেষ বলের অপেক্ষা করতে হবে, নাকি গণেশ সাহার বোলিং আরও একবার জিতিয়ে দেবে বন্ধুমহল ক্লাবকে? ক্যাপ্টেন অর্জুন ঘোষের কথা মতো গণেশ সাহা আবারও একটা ইয়র্কার মারল, কিন্তু এই বলটা গত বলটার মতো লো ফুলটস হল না। একদম সঠিকভাবে রানাপালের পায়ের পাতা লক্ষ্য করে ছুটে গেল। রানাপাল কোনো রকমে নিজের ব্যাট দিয়ে বলটাকে থামাল, অর্থাৎ আবারও একটা ডট বল। মুহূর্তের মধ্যেই আবারও বন্ধুমহল ক্লাবের দর্শকদের মধ্যে হই হুল্লোড় শুরু হয়ে গেল। 30 ওভারের খেলায় চেতেশ্বর পুজারা ব্যাট করতে নেমেছে। সঞ্জুদা, আপনার কি এখনো মনে হয় আপনাদের পাড়া জিতবে? আমার কিন্তু এখন মনে হয় না আপনাদের রানাপাল ওই ম্যাজিকটা করতে পারবে। ভাঙা হাতে কি আর শেষ বলে 6 হাঁকানো যায়? ওসব রূপকথার গল্প সঞ্জুদা, বাস্তবে ফিরুন বাস্তবে। ঠিক এমন সময় দর্শকদের মধ্যে এসে দাঁড়ালো আরো 2জন ব্যক্তি, সৌরিশ এবং দেবস্মিতা। দুজনের হাতেই একটা করে গরম চায়ের বাহার। ভিড়ের মধ্যে বেশিরভাগ মানুষজনই তাদের দুজনকে চিনে এবং তাদের গল্পটাও প্রায় সবাই জানে। তাই তাদের দুজনকে একসঙ্গে দেখতে পেয়ে সবাই ভূত দেখার মতো চমকে ওঠে। এত বছর পর তারা আবার একসঙ্গে, কিন্তু কেন? কি কারণ থাকতে পারে? খেলা দেখা থামিয়ে ভিড়ের কিছু অংশ তাদের দিকেই হাঁ করে তাকিয়ে বসে রইল, কিন্তু তারা দুজন সেসবে পাত্তা দিল না। এগিয়ে গিয়ে স্কোরবোর্ডের দিকে তাকালো, আর স্কোরটা দেখা মাত্রই সৌরিশ থমকে গেল। 1 বলে 5 রান বাকি, সেই চেনা স্কোর। কি মনে হচ্ছে পরিণতিটাও কি সেই চেনাই হবে, নাকি এই বছরে কিছু একটা বদলাবে? এখন দেখতে হবে 1 বলে 5 রান বাকি, পারবে কি রানাপাল? প্রগতি ক্লাবের ক্যাপ্টেন রানাপাল কি পারবে তার ভাঙা হাত নিয়ে ফেরিটেল এন্ডিং করতে, নাকি বাংলার জসপ্রীত বুমরা মানে আমাদের বন্ধুমহল ক্লাবের সোনার ছেলে গণেশ শাহ আবারও জিপিএল কাপ ছিনিয়ে নেবে? সঞ্জুদা, ওই যে বললাম, আমাদের ক্যাপ্টেন যতক্ষণ ক্রিজে আছে ততক্ষণ আপনারা জিততে পারবেন না। দেখা যাক তাহলে। পুনরায় স্টান্স নিয়ে তৈরি রানাপাল। শেষ বলে তার নিজ 17 রানের জন্য দরকার মাত্র 2 রান, আর প্রগতির সঙ্গে জিততে গেলে দরকার 5 রান। রানাপাল কি পারবে 6 হাঁকাতে? ওই দেখুন, বল নিয়ে আবারও ছুটে চলেছে বাংলার বাঘ, মানে আমাদের সোনার ছেলে গণেশ সাহা। তার লক্ষ্য একটাই, বন্ধুমহলকে জেতানো, আর সেটাই হওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু দর্শকরা বলছে অন্য কথা।
মার রানা মার, 6 মার, 6। তোকে ম্যাচ জেতাতেই হবে রানা। আমাদের প্রগতি সঙ্গের প্রগতি একমাত্র তোর হাতে। মার রানা মার। মজনুর মতন হেরে গেলে চলবে না। এই গল্পের মজনু হারতে শেখেনি। গণেশ সাহা আবারও ইয়র্কার মারার চেষ্টা করল, কিন্তু আবারও বলটা লো ফুলটস হয়ে রানার হাঁটু বরাবর 140-এর গতিতে ছুটে গেল। আর ঠিক তখন এত ভিড়ের মধ্যেও, এত চিৎকার চেঁচামেচির মধ্যেও রানার কানে আসলো একটা ডাক, একটা কণ্ঠস্বর, একটা চেনা নারীর কণ্ঠস্বর। কাম অন রানা, রানা তুমি পারবে, আমি জানি তুমি পারবে, তোমাকে পারতেই হবে। বাতাসে নিভু নিভু মোমবাতির চারিপাশে হাত দিয়ে বাতাসটি গার্ড করে দিলে মোমবাতিটি যেমন আবার জ্বলে ওঠে, কণ্ঠস্বরটা শুনে রানার অবস্থাও কিছু সেরকমই হলো। হাতের ব্যথা থেকে শুরু করে শেষ বলে 6 মেরে ম্যাচ জেতানোর প্রেশার সব উধাও হয়ে গেল। মনের মধ্যে লুপে বেজে উঠল কথাগুলো। কাম অন রানা, রানা তুমি পারবে, আমি জানি তুমি পারবে, তোমাকে পারতেই হবে। সে যখন বলে দিয়েছে তখন রানা না পেরে কি আর থাকতে পারে? রানাকে যে এবার পারতেই হবে, যেভাবেই হোক না কেন। রানার মনে শক্তির সঞ্চয় হলো, চোয়াল শক্ত হলো। ওর মনে হলো 140-এর বলটা যেন চায়ের কাপে সামান্য লেগে থাকা বিস্কুটের টুকরো খেতে আসা সুরসুরি পিঁপড়ের গতিতে ছুটে আসছে তার হাঁটুর দিকে। সে শুয়ে বসেও একটা 6 হাঁকিয়ে দিতে পারবে অনায়াসে। ব্যাকফুটটা সামান্য অফ স্টাম্পের দিকে নিয়ে গিয়ে হাঁটুর বলটা আবারও MS ধোনির মতো হেলিকপ্টার শট মেরে ডিপ মিড উইকেটের দিকে পাঠানোর সিদ্ধান্ত নিল রানা। কিন্তু ব্যাটে বলে সংঘর্ষ হওয়ার সঙ্গে সঙ্গে আবারও বাঁ হাতের ভাঙা আঙুল দুটো চিনচিন করে উঠল। না চাইতেও বাঁ হাতের গ্রিপটা সামান্য ঢিল হয়ে আসলো, আর মুহূর্তের মধ্যেই স্লো মোশনের গতি কাটিয়ে জীবন আবারও স্বাভাবিক গতিতে ছুটতে আরম্ভ করল। রানা দেখল বলটা স্পিডে উঠে যাচ্ছে অনেক উপরে। বাঁ হাতের গ্রিপটা ঢিল হলেও বলে গতি থাকার দরুন বলটা বেশ খানিকটা দূরত্বও পেয়েছে। কিন্তু যতটা দূরত্ব দরকার ততটা দূরত্ব কি পেয়েছে? রানা দেখল ডিপ মিড উইকেট একদম লাইনের দাঁড়িয়ে আছে। বলটা ঠিক তার মাথা বরাবর উপরের দিকে উঠছে। তাহলে কি এত দূর এসেও প্রগতি সংঘ হেরে যাবে? অনামিকাও কখনো আর রানার জীবনে আসবে না? গল্পের লেলা মাজনুর মতো কি তাদেরও এক হওয়া লেখা নেই? হাঁটু মুড়ে ক্রিজের উপরেই বসে পড়ল রানা। ও শুনতে পেল, রানা দৌড়ো, যদি ফিল্ডার বল মিস করে 2 রান নিয়ে সেঞ্চুরিটা অন্তত পুরো কর। প্রীতম পিচের মাঝামাঝি চলে আসলেও রানা উঠল না। ম্যাচে যদি না জিততে পারে তাহলে সেঞ্চুরির কি কোনো দাম আছে? কিন্তু একই রানার ভাঙা হাতের শটটা দেখে প্রথমে মনে হয়েছিল মাঠের বাইরে বেরিয়ে যাবে বলটা, কিন্তু এখন তো মনে হচ্ছে ডিপ মিড উইকেটের হাতে একটা ইজি ক্যাচ আসতে চলেছে। আপনার কি এখনো মনে হচ্ছে প্রগতি সংঘ ম্যাচটা জিতবে? তন্ময় আর দেখতে পারে না। ঘাসের উপরেই উপুর হয়ে চোখ মুখ ঢেকে শুয়ে পড়ে। বন্ধুমহল ক্লাবের দর্শকেরা আনন্দে চিৎকার করতে থাকে, আর প্রগতি সংঘের দর্শকেরা নির্বাক হয়ে দম বন্ধ করে তাকিয়ে থাকে প্রায় আকাশ সমান উচ্চতা থেকে দ্রুত গতিতে ডিপ মিড উইকেটের ফিল্ডারের মাথার উপরে নামতে থাকা বলটির দিকে। সৌরিশেরও অজান্তেই হাত থেকে চায়ের ভাঁড়টা নিচে পড়ে যায়, তবুও সে টের পায় না। তার সমস্ত লক্ষ্যটা বাকিদের মতোই বলটার দিকে। বুকের ধুকপুকুনিটা আরও বেড়ে ওঠে তার। সে লক্ষ্যও করে না দেবস্মিতা তার মতো কিংবা বাকি অন্যান্যদের মতো খেলার দিকে কিংবা বাউন্ডারির লাইনে দ্রুত গতিতে পড়তে থাকা বলটির দিকে নয়, তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে একটা অন্য কিছু লুকিয়ে রয়েছে যেন, যা লিখে কিংবা মুখে বলে প্রকাশ করা এক প্রকার অসম্ভব। তার 2 চোখের কোণায় বিন্দু বিন্দু জলের ফোঁটা। ছি ছি ছি
ছি, এতটা নিচে নেমে গেলে তুমি? হ্যাঁ, এতটা নিচে নেমে যেতে পারলে? এতটা নিচে নেমে গেলে সৌরিশ? কিভাবে পারলে? হ্যাঁ, কিভাবে পারলে তুমি? একবারের জন্যেও আমার কথা মনে পড়লো না? আমার কথা না হয় ছেড়েই দাও, আমার চেয়েও ভালো মেয়ে পেয়েছো তুমি, কিন্তু তুমি একবারও আমাদের পাড়ার কথা ভাবলে না। না, ওই একটা মেয়ের জন্যে তুমি প্রগতি সংঘকে ম্যাচটা হারিয়ে দিলে বলো? এই প্রথমবার একটা টুর্নামেন্ট শুরু হলো ঘোষপাড়ায়, সবাই তোমার মুখ চেয়ে বসেছিল সৌরিশ। তুমি চাইলেই প্রগতি সংঘকে জিতিয়ে দিতে পারতে, আর তুমি কিনা ছি। বিশ্বাস করো দেবস্মিতা, আমি... ব্যাস, অনেক হয়েছে, আর নয়। এই ছবিটাই তো প্রমাণ। এখানেই তো স্পষ্ট দেখা যাচ্ছে ওই পাশের পাড়ার মেয়েটা তোমায় জড়িয়ে ধরে চুমু খাচ্ছে, আর তুমি ওকে জড়িয়ে ধরে রেখেছো। এখানেই শেষ নয়, তোমার হাতে আবার গোলাপ ফুল। এরপরে আর কি বলার থাকতে পারে তোমার? হ্যাঁ, কি বলার থাকতে পারে? সবকিছুই তো জলের মতন স্পষ্ট। তুমি আমাকে চিট করে মিলির সঙ্গে রিলেশনে গেছো, আর তাই ওর অনুরোধে তুমি নিজের টিমকে হারিয়ে দিয়েছো। ভাগ্যিস বন্ধুমহল ক্লাবের রনি আমায় ছবিটা দিল। এটাই তো বলতে চাইছি দেবস্মিতা। প্লিজ 2 মিনিট শান্ত হও, 2 মিনিট। আমি সবটা তোমায় খুলে বলছি। ষড়যন্ত্র করা হচ্ছে দেব। থাক, অর্ধেকটুকুই ঠিক আছে। ওই মুখে আমার পুরো নাম উচ্চারণ করো না সৌরিশ। চিটারদের মুখে আমি নিজের নাম শুনতে চাই না। চিটারদের মুখে আমার নিজের নাম শুনতে ঘেন্না হয়, বুঝেছো? জাস্ট ঘেন্না হয়। আর শোনো, আমার সঙ্গে জীবনেও আর দেখা করার চেষ্টা করো না। আমাদের মধ্যে যা কিছু ছিল সবকিছু আজকে আমি শেষ করলাম সৌরিশ। তুমি ভালো থেকো তোমার ওই সুন্দরী মিলিকে নিয়ে। আসি। নিজের হাতের মধ্যে ধরে থাকা ছবিটা সৌরিশের মুখের উপরে ছুঁড়ে ফেলে হন হন করে বাড়ির দিকে এগোতে যায় দেবস্মিতা, কিন্তু সৌরিশ 2 পা এগিয়ে ওর হাতটা চেপে ধরে। তারপর কাকতি বিনতির সুরে বলে, দেবস্মিতা প্লিজ দেবস্মিতা, শোনো একবার আমার কথাটা শোনো। আমি ইচ্ছে করে প্রগতি সংঘকে হারাই। দেবস্মিতা প্লিজ শোনো, প্লিজ। ছাড়ো আমায়। চিটারদের মুখে আমি নিজের নাম শুনতে চাই না, বললাম না? ছাড়ো, চলে যাও আমার চোখের সামনে থেকে। অন্য হাত দিয়ে সৌরিশের গালে সপাটে একটা চর বসিয়ে দেয় দেবস্মিতা। সৌরিশের চোয়ালটা শক্ত হয়ে ওঠে। সে ছেড়ে দেয় দেবস্মিতার হাতটা। চর আর চিটার কথাটা সৌরিশের বুকের ভেতরে অনেকটা গভীর অবধি ক্ষত করেছে। কিভাবে কথাটা বলতে পারল দেবস্মিতা? ওর কি বিন্দু মাত্র বিশ্বাস নেই সৌরিশের উপরে? কেমন ভালোবাসে যে একটা রাস্তার ছেলের দেওয়া একটা ছবি দেখে দেবস্মিতা তাকে চিটার বলতেও 2 বার ভাবছে না, ওর গালে চর কষাতেও 2 বার ভাবছে না। ভালোবাসায় যদি বিশ্বাস না থাকে তাহলে ভালোবাসা টিকবে কিভাবে? এইটাকে ভালোবাসা বলা যায় না, কারণ ভালোবাসার ভীতি হলো বিশ্বাস। দেবস্মিতা দ্রুত পা চালায়। একটা কথা মনে রেখো, তোমার এই ভুলটা একদিন ভাঙবে। যেদিন তোমার এই ভুলটা ভাঙবে সেদিন আমি আর এই ঘোষপাড়ায় থাকবো না। একটা সামান্য মেয়ের জন্য আমি নিজের পাড়া এবং নিজের প্রেমিকাকে ধোঁকা দিতে পারি না। এতদিন একসঙ্গে থেকেও যদি বিশ্বাসটুকু তোমার মধ্যে না জন্মায় তাহলে তুমি কখনো আমাকে ভালোই বাসনি। দেবস্মিতা ফিরে তাকায় সৌরিশের দিকে। আমারও বয়ে গেছে বছরের পর বছর এই ঘোষপাড়ায় বসে থেকে তোমার কথা ভাবার জন্য। আমিও চলে যাচ্ছি সামনের সপ্তাহে। আর দাঁড়ায় না দেবস্মিতা, দনদন করে হেঁটে চলে যায়। সৌরিশ ওখানে ওভাবেই দাঁড়িয়ে থাকে। কয়েক মিনিট কেটে যায়। বাঁকা কাকা মাঠের এক কোণায় বসে বাদাম খাচ্ছিল। চিৎকারের শব্দ শুনে এসে দাঁড়ায় এখানে। দেখে দেবস্মিতা চলে যাচ্ছে, আর সৌরিশ বুড়ো আম গাছের পাশে দাঁড়িয়ে আছে। কাঁধ দুটো ঝুলে রয়েছে, মাথাটা নিচু। এই রানা, শুনলাম নাকি গতকাল তো জ্যাঠার ছেলে মানে সৌরিশদা ফিরেছে ব্যাঙ্গালোর থেকে। আবার দেখলাম ওদিকে দেবস্মিতা দিও ফিরেছে আজ সকালে মুম্বাই থেকে। মাল দুটোর টাইমিং দেখেছিস? একদম খাপে খাপ। আমার কি মনে হয় জানিস, মাল দুটো না সবাইকে গান্ডু বানাচ্ছে।
তোর কি মনে হয়? চায়ের ভাঁড়ে একটা চুমুক দিয়ে রানার উদ্দেশ্যে প্রশ্নটা ছুড়ে দিল প্রগতি সংঘের টেনিদা, ওরফে তন্ময় ব্যানার্জি। টেনিদার মতোই বড় বড় বাতেলা ঝাড়া এবং কাজের বেলায় লবডঙ্গা হওয়ার ফলেই তার এইরকম নামকরণ। যাই হোক, রানা কোনো উত্তর দিল না তার প্রশ্নের। বাঁকা কাকার চায়ের দোকানের বেঞ্চের উপরে গরম চায়ের ভাঁড় নিয়ে আনমনাভাবে চেয়ে রইল রাস্তার দিকে। ঘোষপাড়ার খেলার মাঠের একদম গা ঘেঁষে প্রায় 40 বছর ধরে দাঁড়িয়ে আছে বাঁকা কাকা ওরফে বিপুল চক্রবর্তীদের এই চায়ের দোকানটা। আগে বাঁকা কাকার বাবা চালাতেন এই দোকান। কয়েক বছর হলো ভদ্রলোক আর আসেন না দোকানে, বয়স হয়েছে অনেক, তাই এখন বাঁকা কাকাই চালায় এই দোকান। আগে দোকানটা ছিল একদম সাধারণ সাদামাটা, পাড়ার মোড়ে যেরকম হয় আর কি। বাঁকা কাকার বাবা অর্থাৎ কানাই দাদু একাই সবকিছু করতেন, কিন্তু এখন দোকানের ভোল পাল্টেছে। দেওয়ালগুলো পাকা হয়েছে, রং চড়েছে, বিভিন্ন রকমের লাইট ঝুলেছে, ওপরে ঢালাইয়ের ছাদ দেওয়া হয়েছে, চায়ের টেবিলের ব্যবস্থা করা হয়েছে এবং দোকানে জুটেছে 2 জন কর্মচারীও। কারণ বাঁকা কাকা সবসময় এই দোকানে থাকে না। ঘোষপাড়ার এই গলিটা পেরিয়ে ডান হাতে কিছুটা গেলেই মেন রাস্তা, সেখানে রয়েছে বাঁকা কাকার বেকারির দোকান। বেশিরভাগ সময় সে ওখানেই থাকে, যেমন এখনো সে এই চায়ের দোকানে নেই। যাই হোক, দোকানের ভোল পাল্টালেও ঠেক কিন্তু পাল্টায়নি। এখনো সকালে বিকালে মানুষজন বসে আড্ডা দেয়, বরঞ্চ এখন ঠেকের সংখ্যা আরো বেড়েছে। এই যেমন রানারা ঘোষপাড়ার মাঠে প্রত্যেক দিন বিকালে প্র্যাকটিসের পরে এই দোকানে এসে ঠেক জমায়। প্রায় সন্ধ্যা 7:30 অবধি চলে তাদের আড্ডা। আজকেও তার ব্যতিক্রম হয়নি। প্রতি বছরের মতো এই বছরেও চলছে ঘোষপাড়া প্রিমিয়ার লিগ। মোট 4টি দল অংশগ্রহণ করবে এই লিগে। তবে প্রত্যেকবার ঘোষপাড়ার নিজস্ব ক্লাব প্রগতি সংঘ অর্থাৎ রানাদের ক্লাব ফাইনালে উঠতে পারে না। শুধুমাত্র প্রথমবার উঠেছিল, তাও বন্ধুমহল ক্লাবের কাছে ফাইনাল ম্যাচটা হেরে গিয়েছিল। উল্টো দিকে বন্ধুমহল ক্লাব প্রত্যেকবারে ফাইনালে উঠেছে এবং প্রত্যেকবার বিপক্ষের টিমকে গোয়া হারিয়ে জিপিএল জিতে নিয়েছে। মোট 9টা সিজন হয়েছে, 9 বারই বিজয়ী হয়েছে বন্ধুমহল ক্লাব। এইবারেও তারা ফাইনালে উঠেছে, আর 5 দিন পর ফাইনাল ম্যাচ। তাদের বিপক্ষে খেলবে রানাদের প্রগতি সংঘ। প্রথম সিজনে ফাইনালে ওঠার পর প্রত্যেক বছর লিগ ম্যাচেই বেরিয়ে যাওয়ার পর এই বছর অবশেষে প্রগতি সংঘ ফাইনালে উঠেছে। তবে ফাইনালে উঠলেও গোটা টিমের অবদান খুব একটা বলা যায় না। বলতে গেলে রানার দুর্দান্ত ব্যাটিং এবং অঙ্কনের ব্যাটিংয়ের জেরেই ওরা ফাইনালে উঠেছে। তাই ফাইনালে প্রতি বছরের মতো বন্ধুমহল ক্লাবের জেতার সম্ভাবনাটাই প্রবল। কিন্তু প্রগতি সংঘের ছেলেরাও নিজেদের সবটা দিতে চায়, আর ঠিক সেই কারণেই প্রত্যেক দিন চলছে প্র্যাকটিস। আজকেও প্র্যাকটিস হয়েছে, কিন্তু গত 3 দিন ধরে প্রগতি সংঘের ক্যাপ্টেন রানা পালের কোনো কিছুতেই মন নেই। নেটে ব্যাট করতে নেমে ব্যাটে বলে কানেক্ট হওয়ার বদলে উইকেটে বলেই কানেক্ট হচ্ছে বেশি। সেই ছেলে সহজ থেকে সহজতর ক্যাচ ছেড়ে দিচ্ছে। সবটাই লক্ষ্য করছে সবাই, কিন্তু সবচেয়ে ভালো করে লক্ষ্য করেছে তন্ময় আর পামচার। সবাই জানে ঘোষপাড়ার লেলা মাজনুর বিচ্ছেদের ঘটনা এবং তার ফলেই মজনু অর্থাৎ রানার ডাউনফল। কিন্তু তন্ময় আর পামচারের মতো রানার পারফরমেন্স পুনরায় ফেরানোর তাগিদ কারোর মধ্যে নেই। ঠিক সেই কারণেই ওরা দুজন আরো ভালো করে লক্ষ্য করছে রানাকে। বাঁকা কাকার চায়ের দোকানে এসেও তন্ময় দেখল রানা কোথায় যেন হারিয়ে গেছে, অন্য জগতে ডুবে রয়েছে সারাক্ষণ। প্র্যাকটিসে তো তার মন নেই একদমই, উল্টে কারোর কোনো কথা ওর কানে ঢুকছে না। হঠাৎ একটা চিন্তা মাথা চাড়া দিয়ে উঠল তার। এমনিতেও প্রগতি সঙ্গে জেতার চান্স খুব কম,
যা হবে একটু ছিল তা সবটাই ছিল রানার জন্য, কিন্তু রানা যদি এরকম করে তাহলে হবে কি করে? তন্ময় ভাবল কিছু তো একটা করতে হবে, এভাবে চলবে না, রানার মুড ঠিক করতেই হবে। কিন্তু কিভাবে করা যায়? তন্ময় ভাবে ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলা যাক, তাহলে যদি কিছু একটা হয়। এই রানা, এই ফাইনাল ম্যাচে আমাকে ওপেনিং করাস বোলিংয়ে, বুঝলি? আর দেখলি না নেটে কিরকম আগুনের গোলা ছুটছি? এই বছর ওদের সামনে তন্ময় নামের একটা জলজান্ত বাঘের বাচ্চা নামবে মাঠে, দেখিস। সালা 9 বছর লাগাতার জেতার পর 10 নম্বর বছরেও ফাইনাল জেতার স্বপ্ন দেখা ছোটাবো সালাদের। তন্ময় আর ওপেন বোলার? আসলে তন্ময় হচ্ছে গুড ফর নাথিং। বাতেলাবাজি বাদ দিয়ে দিলে পড়াশোনা, ব্যাটিং, ফিল্ডিং, বোলিং কোনো কিছুই তার দ্বারা হয়ে ওঠে না। অন্য সময় হলে রানা এতক্ষণে হেসে লুটোপুটি খেত, আর এই বিষয়টা তন্ময় জানে বলেই এখন বলল কথাটা। যদি রানা অন্যমনস্কতা ভেঙে সামান্য হাসে, কিন্তু এখন রানার হাসা তো দূরে থাক, ও যেন শুনতেই পেল না। বিকাল পেরিয়ে সন্ধ্যা নেমে এসেছে। ঘোষপাড়ার এই গলিটার ল্যাম্পপোস্ট দুটোই হলুদ রঙের আলো জ্বলে উঠেছে। সেই আলো যেন অন্ধকারটাকে আরো বেশি করে বাড়িয়ে দিচ্ছে। দূরে বুড়ো আম গাছটার নিচে যেখানে আলোটা সম্পূর্ণ পৌঁছয় না, সেখানটায় আবছাভাবে দেখা যাচ্ছে কেউ একজন হেঁটে আসছে এদিকে। সে যত এগিয়ে আসছে, রানার ভেতরের অস্থিরতা ততই বাড়ছে। আরে হট সালা হট, মজনু তো মজনুই সালা, সারাদিন ওই মেয়েকে নিয়ে ভাবা, ফালতু ফালতু। রানাকে আনমনাভাবে রাস্তার দিকে তাকিয়ে বসে থাকতে দেখে রেগে মেগে চিৎকার করে ওঠে টেনিদা। এই রানা! রানার কাঁধ ধরে সামান্য ঝাঁকায় পাংচার ওরফে প্রীতম। প্রীতম পড়াশোনায় দুর্দান্ত, কিন্তু পড়াশোনা বাদে অন্য কিছুতে একেবারে লো কনফিডেন্স হওয়ার দরুন প্রীতমের নাম বদলে পাংচার রাখা হয়েছে। পাংচারের চোখে মোটা লেন্সের চশমা, দূরের বস্তু খুব একটা দেখতেও পারে না। তাই রানা যে দূরে কেন তাকিয়ে আছে ওটা সেও বুঝে উঠতে পারেনি, আর সেই জন্যই ধাক্কাটা মারে সে। পাংচারের থেকে কাঁধে ধাক্কা খেয়ে রানার হাতে থাকা গরম চাটা সামান্য ছলকে পড়ে প্যান্টের উপরে। সামান্য ছ্যাঁকা খেয়ে ওর এইবার হুঁশ ফেরে। রাস্তার উপর থেকে চোখ সরিয়ে পাংচারের দিকে ফেরেও। হ্যাঁ বল, শুনছি। দেখো গুরু, মুভ অন করো, বুঝেছ? এক কথা কেন বারবার তুলিস বলতো? তুলবো না? হ্যাঁ তুলবো না মানে? আরে হাট সালা, সব সময় ওই মেয়েকে নিয়ে ভাবতে থাকে। সালা কোনো কথা বললে শুনতে পায় না, আবার বলে নাকি তুলবো না। রানা তন্ময়ের চিৎকারটা কানেই তুলল না। ওর অবাধ্য চোখ আবার চলে গেল রাস্তা দিয়ে হেঁটে এদিকেই আসতে থাকা ব্যক্তিটির দিকে। কারণ এই আধো অন্ধকারে সেই ব্যক্তিকে কেউ চিনুক বা না চিনুক, রানা ঠিক চিনতে পেরেছে। আর চিনতে পারা মাত্রই ওর হাত পা কাঁপতে শুরু করেছে। বুকের ভেতরে আবারও শুরু হয়েছে হাতিদের দাপাদাপি। আরো একটু কাছে গিয়ে আসতেই রানা দেখল বাতাসে কানের পাশ থেকে চুলগুলো মুখের উপরে এসে পড়ছে তার। তবুও হাত দিয়ে সেগুলো সরাচ্ছে না সে। চুলগুলোর উপরে বড্ড হিংসা হলো ওর। হিংসায় আর তাকিয়ে থাকতে পারল না, চোখ দুটো বুজে নিল। আর অত দূর থেকেই ওর নাকে এসে ধাক্কা মারতে লাগলো একটা মিষ্টি চেনা পারফিউমের গন্ধ। পাংচার দেখল একটি মেয়ে ধীরে ধীরে এসে দাঁড়ালো বাঁকা কাকার দোকানের ভেতরে, তন্ময়ের ঠিক পিছনে। চশমাটা সামান্য ঠিক করে নিয়ে তাকাতেই মেয়েটিকে চিনতে খুব একটা কষ্ট হলো না তার। ভয়ে গলাটা শুকিয়ে আসলো পাংচারের। ওর মনে হলো তন্ময়ের এক্ষুনি থেমে যাওয়া উচিত, নইলে কি বলতে কি বলে ফেলবে। তার তো মুখের লাগাম নেই। 100 বার তুলবো, 1000 বার তুলবো, যতক্ষণ না মুভ অন করছিস ততক্ষণ তুলবই। এই টেনিদা! প্রীতম আর রানা রাস্তার দিকে মুখ করে বেঞ্চের উপরে বসে আছে, কিন্তু তন্ময় রাস্তার দিকে পিঠ করে
ওদের দুজনের মুখোমুখি বসেছে একটা চেয়ার নিয়ে। ফলে নিঃশব্দে যে একজন এসে দাঁড়িয়েছে তন্ময়ের পিছনে, সেটা তন্ময় টের পায়নি। কিন্তু প্রীতম সেই ব্যক্তিকে দেখতে পেয়ে ওর মুখে রং বিবর্ণ হয়ে গেছে। তন্ময়কে খোঁচা দেয় প্রীতম। তন্ময় এইবার রানাকে ছেড়ে প্রীতমের ওপরে রেগে যায়। এই পামচার, এই তুই শালা নিজে লিক হয়ে থাকিস, থাক না, ওভাবে অন্যদের খোঁচা দিয়ে লিক করতে আসিস কেন? কথার মাঝে কথা বলবি না, তুই কথার মাঝে কথা বলবি না, বুঝেছিস? আর খোঁচা তো একদম মারবিই না, পামচারের মতন থাকবি। হ্যাঁ, তো আমি কোথায় ছিলাম? মনে পড়েছে। শোনো শালা মজনু, তোমার ওই লাইলাকে ভোলার চেষ্টা করো, বুঝেছো গুরু? এভাবে আর বেশি দিন চলবে না। ওই মেয়ে একটা ডালে বসার মেয়ে নয়, হচ্ছে টুনটুনি পাখি, মিনিটে মিনিটে ডাল বদলায়, বুঝলা? তাই ভালো কথা বলছি। অন্যের চরিত্রের সার্টিফিকেট দেওয়ার আগে যাকে সামনে বসিয়ে লেকচারটা দিচ্ছ, তার চরিত্রের সার্টিফিকেটটা বানাও তন্ময়দা। তার চরিত্রটা কিরকম সেটা আগে জানো। কথাগুলো শুনে রানার লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছা করে। উল্টো দিকে এই শান্ত অথচ গম্ভীর গলার স্বরটা শুনে তন্ময়ের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হয়ে যায়। সে দ্রুত পিছনে ফিরে দেখে যার নামে সে এত গালমন্দ করছিল সে স্বয়ং এসে দাঁড়িয়েছে ওর পিছনে। অনামিকা, তুই এখানে? মানে কেন, আমার আসতে নেই বুঝি? তন্ময় কোনো কথা বলতে পারে না, মুখটা কাচুমাচু করে বসে থাকে। এরপরে আর বলার থাকেই বা কি? অনামিকা এইবার তার জ্বলন্ত দৃষ্টি নিয়ে তাকায় রানার দিকে। রানা এখনো চোখ বুজেই বসে আছে, শুধু মুখটা রাস্তার দিক থেকে সরে নিচের দিকে নেমে এসেছে। রানা, তোমাকে কিছু বলার আছে আমার, একটু এদিকে আসবে? রানা তবুও ওভাবেই বসে থাকে। বলছিলাম কি, মানে এখানেই বলা যায় না যা বলার? তোমার সঙ্গে তো কথা হচ্ছে না তন্ময়দা। রানা, আমি কিন্তু আর একবার বলবো, তুমি কি বাইরে আসবে, হ্যাঁ কি না? রানা তবুও মাথা নিচু করে চোখ বন্ধ করে ওভাবেই বসে থাকে। অনামিকা, তুই বাইরে দাঁড়া, আমি ওকে পাঠাচ্ছি। প্রীতমের কথায় তন্ময়ও তাল মেলায়। সে জোর করে হাসির সুরে বলে, হ্যাঁ, ও যাবে তো, কেন যাবে না? তুই বাইরে দাঁড়া অনামিকা, বাইরে দাঁড়া। অনামিকা বিশ্বাস পায় না, সে প্রীতমের দিকে তাকায়। প্রীতম ওকে আশ্বস্ত করে বলে, তুই চিন্তা করিস না অনামিকা, আমি ওকে পাঠাচ্ছি, তুই একটু অপেক্ষা কর। অনামিকা আর কথা বাড়ায় না, দোকানের বাইরে বেরিয়ে যায়। এই ওট, আর মেয়েটাকে গিয়ে বুঝিয়ে দে তোর দমটা, বুঝিয়ে দে তুই কি জিনিস। ফিস ফিস করে কথাটা বলে তন্ময়, কিন্তু যেই প্রীতম কখনো রাগে না, কারোর মুখের উপরে কোনো কথা বলে না, তর্কে জড়ায় না, কেউ ঝাঁঝি মারলে ভয়ে কেঁদে ফেলে, সেই প্রীতম এবার রেগে দেখ টেনিদা, অনেক ফালতু কথা বলে ফেলেছিস তুই, এবার প্লিজ আর নিজের মুখটা খুলিস না। দরকার পড়লে ভেবে কুই কাঁঠা লাগা নিজের মুখে, খালি উল্টো পাল্টা কথা। কেন রে, ভালো কথা থাকতে নেই? যত সব। তন্ময় ভয়ে চুপ করে থাকে। পামচার উঠে দাঁড়ায়, রানার কোনোই ধরে টান দেয়। বসে থাকিস না রানা, উঠে পড়। রানা তবুও বসেই থাকে। প্রীতম আবার বলে, ভর সন্ধ্যায় মেয়েটা একা এসেছে তোর সঙ্গে দেখা করার জন্য, আর ওকে এভাবে ফিরিয়ে দিবি? এ সত্যি করে বল তো, তুই ওকে ভালোবাসিস না? রানা এবার মুখ তুলে তাকায় প্রীতমের দিকে। ওর চোখ দুটো টকটকে লাল হয়ে উঠেছে। প্রীতম জানে, খুব কান্না পেলে সেই কান্নাটা যদি কেউ চেপে রাখে তাহলেই এইরকম লাল হয় চোখ। আমি জানি তুই ওকে ভালোবাসিস, আর ভালোবাসিস যখন তখন যা শিখবি, দেখ ও কি বলতে এসছে। রানা বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ায়, কয়েক সেকেন্ড তাকায় পামচারের দিকে। পামচার ওর কাঁধের উপরে হাত রাখে। কি হলো, যা। রানা ধীর পায়ে বেরিয়ে যায় দোকানের বাইরে। প্রীতমের ঠোঁটের কোণে চওড়া হাসি খেলে যায়। সে আবার বসে পড়ে বেঞ্চটার উপরে। তন্ময় দ্রুত নিজের চেয়ার ছেড়ে বেঞ্চের উপরে চলে আসে। পামচারের একদম গা ঘেঁষে বলে, কেসটা কি হলো? কি হলো? অনামিকা কি বললো শুনলি না? বললো রানার চরিত্রের সার্টিফিকেট বানাতে, ওর চরিত্রের বিষয় জানতে। মানে কি? মানে জল যতটা ঘোলা ভেবেছিলাম তার চেয়ে 10 গুণ বেশি ঘোলা। ওদের ব্রেকআপের পিছনে অনামিকা নয়, শালা মজনু নিজে দায়ী।
মালটা কোনো অন্য পাখির সঙ্গে ফুচুর ফুচুর করতে গিয়ে ধরা পড়েছিল হয়তো। তুই আর তোর প্রেডিকশন দুটোই সালা ফালতু। চাঁদু, প্রেডিকশনগুলো তো মিলেও যায়, সেটা তো বলছো না। প্রীতম আর কোনো উত্তর দেয় না। তন্ময়ের যুক্তিটা যে একেবারে ফেলে দেওয়ার মতোও নয়, কিন্তু তবুও চুপ করে বসে থাকে প্রীতম। ভাবতে থাকে আজ থেকে 2 বছর আগের কথা। এইচএস শেষ হওয়ার খুশিতে তখন সারাদিন মাঠে বল পেটাতো রানা, প্রীতম আর তন্ময়রা। আর প্রায় প্রত্যেক সপ্তাহে শনিবার এবং রবিবার দুপুর 3টে থেকে শুরু হতো 20 ওভারের ফ্রেন্ডলি ম্যাচ। প্রগতি সংঘ সিনিয়র্স ভার্সেস প্রগতি সংঘ জুনিয়র্স। রানার তখনও প্রগতি সংঘের সিনিয়র টিমের ক্যাপ্টেন হয়ে ওঠা হয়নি, তখন রানা ছিল জুনিয়র্স টিমের ক্যাপ্টেন। কিন্তু তখনও রানা ব্যাট করতে নামলে রাস্তা চলতে লোকজন থমকে যেত। ওর কপি বুক স্টাইল কভার ড্রাইভ, সামান্য শর্ট বল পেলেই পুল, সমস্তটা আগা গোড়াই যেন যে কোনো মানুষের নজর কাড়ার জন্য যথেষ্ট। ওর ব্যাটিং যেই দেখে তার মুখ থেকে একটা কথাই বের, বাবা এই ছেলে তো কোহলি রোহিতের মেলবন্ধন। সেরকমই এক রবিবারের দুপুরে শুরু হয়েছিল প্রগতি সংঘ সিনিয়র্স ভার্সেস প্রগতি সংঘ জুনিয়র্সের ফ্রেন্ডলি ম্যাচ। সেদিন প্রথমে ব্যাট করতে নেমে প্রগতি সংঘ সিনিয়র্স তৈরি করেছিল একটা বিশাল স্কোর। 20 ওভারে 220 রান, অর্থাৎ জুনিয়র্স টিমকে জিততে গেলে করতে হতো 20 ওভারে 221 রান। সবাই ধরেই নিয়েছিল ম্যাচটা সিনিয়র্স টিমের হাতের মুঠোয়, কিন্তু ঠিক তখনই জুনিয়র্স টিমের হয়ে ওপেনিং করতে নেমেছিল সদ্য এইচএস দেওয়া ছিপছিপে গড়নের লম্বা ছেলেটা, যার নাম রানা পাল। ঘড়ি বলছে 6:10। ঘোষপাড়ার খেলার মাঠের হ্যালোজেন লাইটটা জ্বলে উঠেছে। মাঠের বাইরে মানুষজনের বেশ ভালোই ভিড়। ঝুড়ি ভাজা, ঘটি গরম খেতে খেতে সবাই অতি আগ্রহে তাকিয়ে রয়েছে মাঠের ভেতরে। এর আগে কখনো এত রোমাঞ্চকর ম্যাচ কেউ দেখেনি, তাও আবার ঘোষপাড়ার মাঠে। 20 ওভারে 221 রান ধাবা করতে নেমেছিল প্রগতি সংঘ জুনিয়র্স। 19 ওভার শেষে জুনিয়র্স টিমের স্কোর 211 রান 9 উইকেটের বিনিময়, এবং স্ট্রাইকে রয়েছে রানা পাল, যে ইনিংস ওপেন করতে নেমেছিল এবং এখনো অবধি 170 রান করে ক্রিজে দাঁড়িয়ে আছে। বলে বলে 4-6 হাঁকাচ্ছে ছেলেটা। বিরোধী দলের ছেলেদের এক প্রকার নাকের জলে চোখের জলে অবস্থা করে ছেড়েছে। কিন্তু এখন দেখার বিষয় একটাই, ম্যাচটাকে এত দূর নিয়ে এসেছে ছেলেটা। অসম্ভব কাজকে প্রায় সম্ভব করে ফেলেছে, কিন্তু এই প্রায় সম্ভব আর পুরোপুরি সম্ভবের মধ্যে একটা সামান্য গ্যাপ রয়েছে। ছেলেটা কি সেই গ্যাপটা পূরণ করতে পারবে? জুনিয়র্স টিমকে এই ম্যাচটা জেতাতে পারবে? ওই যে লেগ স্টাম্প গার্ড নিয়ে আবারও স্টান্স নিচ্ছে রানা পাল। শেষ 6 বলে দরকার 10 রানের। একটি মেয়ে অনেকক্ষণ ধরে দেখছিল রানার ব্যাটিং। বলাই বাহুল্য, আজকাল প্রায় প্রত্যেক রবিবার বিকালবেলায় ছেলেটার ব্যাটিং দেখে সে। ভালো লাগে দেখতে, কি সুন্দর ব্যাট করে ছেলেটা। কিন্তু শুধু কি ব্যাটিং, আর কিছু নয়? মুখে প্রকাশ না করলেও মনে মনে মেয়েটা জানে সম্পূর্ণ ছেলেটাকেই ওর খুব ভালো লাগে সেই প্রথম দিন থেকে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, প্রথম দিন মানে? প্রথম দিন মানে আজ থেকে ঠিক 1 মাস আগে, যেদিন পুরোপুরিভাবে ঘোষপাড়ায় নিজের মামা বাড়িতে এসে উপস্থিত হয়েছিল মেয়েটা। সেদিনটাও ছিল রবিবার। সেদিনও বিকালবেলায় একটু এদিক ওদিক ঘুরে দেখার জন্য বেরিয়েছিল মেয়েটা, কিন্তু মাঠের কাছে আসতেই
ওর চোখ দুটো আটকে গিয়েছিল একজনের উপরে, ছিপছিপে চেহারার লম্বা গড়নের ছেলেটার উপরে। পিঠে কিডব্যাগ ঝুলিয়ে বন্ধুদের সঙ্গে মাঠের পাশের চায়ের দোকানের দিকে এগিয়ে যাচ্ছিল ছেলেরা। হাঁ করে অপলক দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়েছিল মেয়েটা। সাধারণত এইরকম করে না সে, কোনো ছেলেকেই তেমন ভালো লাগে না। ক্লাস 9 থেকে কত ছেলেকে যে রিজেক্ট করেছে তার হিসাব নেই, কিন্তু এই ছেলেটাকে দেখে স্বয়ং মেয়েটারও বুকের বাঁ দিকটা কেঁপে উঠেছিল। প্রথমবারের জন্য টের পেয়েছিল কাউকে ভালো লাগার অনুভূতিটা। ওকে অনেক ছেলেরা চিঠিতে লিখত, তোমাকে দেখলেই আমি ক্যাবলা হয়ে যাই, তুমি সামনে আসলে আমার হৃৎস্পন্দন বেড়ে ওঠে, আমি নিজের বশে থাকি না, তুমি আমার বুকের বাঁ দিকে ঘর করে নিয়েছো, ইত্যাদি ইত্যাদি কত কিছু। কিন্তু তখন এসব বিশ্বাস করতো না মেয়েটা, ভাবতো এসব আর হয় নাকি, যত সব আজগুবি কথাবার্তা। কিন্তু এই ছেলেটাকে দেখার পর মেয়েটা বুঝতে পেরেছিল কিছুই আজগুবি নয়, সবই সত্যি। তারপর থেকে প্রত্যেক সপ্তাহে রবিবার করে বিকালের দিকে সে আসে ঘোষপাড়ায়, এই মাঠের কাছে। বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে দেখে ছেলেটার খেলা, তারপর আবার বাড়ি ফিরে যায়। তবে ছেলেটার নাম এতদিন জানতো না মেয়েটা, কিন্তু আজ মানুষজনের মুখে বলা বলি করতে শুনেছে ছেলেটার নাম রানা পাল। দাঁড়িয়ে থাকতে থাকতে কি মনে হতে মেয়েটা হঠাৎ করে চেঁচিয়ে উঠল, স্কোয়ার লেগের দিক থেকে হঠাৎ একটা মেয়েলি কণ্ঠের চিৎকার কানে আসলো রানার। সে যতই ভালো খেলুক না কেন, আজ অবধি কোনো মহিলা দর্শক ওর নাম ধরে কখনো চেঁচায়নি। আজ হঠাৎ এইরকম একটা চিৎকার শুনে রানার বুক দুরু দুরু করে উঠল। ওর মনে হলো জীবন যেন সার্থক। স্টান্স ছেড়ে সেদিকে ঘুরে তাকালো রানা, আর তাকানো মাত্রই চোখে পড়ল মেয়েটা। গায়ের রংটা শ্যামলা হলেও খুবই উজ্জ্বল, পরনে একটা কুর্তি, কপালে একটা ছোট্ট কালো টিপ, চুলগুলো একটা ক্লিপ দিয়ে আলতো করে বাঁধা। ম্যাচ প্রেশার ভুলে পেটের ভেতরে প্রজাপতি উঠতে শুরু করলো রানার। এই মেয়েটাকে তো রানা চেনে, ওই তো পল্লব কাকার ভাগ্নি হয়, পড়াশোনা করার জন্য এসেছে ঘোষপাড়ায়। আগেও বেশ কয়েকবার দেখেছে রানা মেয়েটাকে, কখনো পাড়ার মোড়ে পল্লব কাকার মায়ের সঙ্গে, কখনো বা প্র্যাকটিস শেষে মাঠের বাইরে। আর যতবার দেখেছে ততবারই যেন অন্য একটা জগতে হারিয়ে গেছে রানা। ভেবেছে কাছে গিয়ে কথা বলবে, কিন্তু সেই সাহস আর হয়ে ওঠেনি। কিন্তু আজকে সেই মেয়ে নিজে চিয়ার করেছে রানার নাম ধরে, বলছে রানা নাকি পারবে। সত্যি কি রানা পারবে? আচ্ছা, রানার নাম কিভাবে জানলো মেয়েটা? এসব ভাবতে ভাবতে স্টান্স নিতে ভুলে গিয়েছিল রানা। মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে দাঁড়িয়েছিল। নন স্ট্রাইকার এন্ড থেকে টেনিদা ওরফে তন্ময় চিৎকার করে উঠেছিল, এই 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 হাট সালা হাট, শেষ ওভারটা কি খেলার ইচ্ছা নেই নাকি? ফালতু সালা, মেয়ে ছেলে চিয়ার করল আর অমনি গোলে জল হয়ে গেল উনি। তন্ময়ের চিৎকারে হুঁশ ফিরেছিল রানার। ও বুঝলো চিৎকারটা তার মানে সবাই শুনেছে। যাক, আজকে ম্যাচ শেষে তার মানে ওর একটা আলাদা অরা তৈরি হবে বন্ধুদের মধ্যে। রানা আবারও স্টান্স নিল এবং আবারও কানে আসলো সেই চিৎকার, একেতেই রেড হট ফর্ম, তার উপরে প্রথমবার মহিলা সমর্থকদের চিৎকার। রানা পালের কনফিডেন্স যেন গগন স্পর্শ করল। আর দেখতে দেখতে প্রথম 2 বলেই 2 6 হাঁকিয়ে দিল রানা। একটা অসম্ভব রান চেজকে করে দিল সম্ভব। শেষে জুনিয়র টিমের স্কোর হলো 19 ওভার 2 বলে 223 রান এবং রানা পালের নিজস্ব স্কোর 182 নট আউট। ম্যাচ শেষে যখন সবাই রানাকে কাঁধে তুলে নাচানাচি জুড়ল, তখন রানার চোখ শুধু খুঁজছিল মেয়েটাকে, কিন্তু কোথায় গেল মেয়েটা? তাকে তো আর দেখা যাচ্ছে না। বাড়ি ফিরে গেল কি? তাই হবে, সন্ধ্যা নেমে আসার কারণে হয়তো ফিরে গিয়েছে।
এটাই ভাবছিল রানা, কিন্তু ভুল ধারণাটা কাটল মিনিট কয়েকের মধ্যে। রানা লক্ষ্য করল ছেলে ছোকরাদের দল হঠাৎ করে ফাঁকা হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই ও দেখল সেই ফাঁকা জায়গাটুকু পূরণ করে ধীরে ধীরে মৃদু হাসি মাখা মুখে ওর সামনে এগিয়ে এসে দাঁড়ালো সেই মেয়েটা, পল্লব কাকার ভাগ্নি। নিষ্পলক কাজল মাখা চোখ দুটো রানার মুখের দিকেই নিবদ্ধ। সেই কাজল মাখা চোখ জোড়ায় অজানা কিছুর একটা মুগ্ধতা লেগে রয়েছে যেন। নিষ্পলক দৃষ্টি তারই ইঙ্গিত দেয়। রানার মনে হলো সে যেন স্বপ্ন দেখছে। ওয়েল প্লেড, তুমি খুব ভালো ব্যাট করো। আমি এর আগেও অনেকবার দেখেছি তোমার ব্যাটিং। রানার হাত পা কিরকম যেন ঠান্ডা হয়ে গেল মুহূর্তের মধ্যে। আচ্ছা, ও ভুল শুনল না তো? না না, ভুল তো নয়, মেয়েটা তো সত্যিই বলল। রানা দেখল ওর মতোই ওর বন্ধুরাও সবাই চুপ, সবাই অবাক। হাই, আমি অনামিকা। মেয়েটি নিজের হাত বাড়িয়ে দিল রানার দিকে। রানা হতভম্ব হয়ে তাকিয়ে রইল সেদিকে। আচ্ছা, এর উত্তরে কি বলতে হয়? হাই, আমি রানা। মেয়েটার হাতটা ধরে কতটা রোবটের মতোই কথাটা বলল রানা। মেয়েটি একটু হাসল, কিন্তু দুজনের মধ্যে কেউই কারোর হাতটা ছাড়ল না। তন্ময়ের গলা খাকরিতে দুজনেই একটু অপ্রস্তুত হয়ে একে অপরের হাতটা ছেড়ে দেয়। আচ্ছা, আজ আসি, সন্ধ্যা হয়ে গেছে, দেরি করলে আবার দিদুন বকবে। বাই। মেয়েটি দ্রুত পিছনে ঘুরে মাঠের বাইরের দিকে পা বাড়ালো। অনামিকা! রানার ডাকে একবার পিছনে ফেরে অনামিকা। থ্যাঙ্কস। কেন? বলবো অন্য কোনো দিন। অনামিকা আর দাঁড়ায় না, একগাল হেসে ঘোষপাড়ার রাস্তায় জ্বলতে থাকা সোডিয়াম বাল্বের হলুদ আলোর মধ্যে হারিয়ে যায়। আর মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকা রানাকে ঘিরে সেই ছেলে ছোকরাদের দল নাচ গান জুড়ে দেয়, সিটি মারতে থাকে। কি গুরু, ম্যাচও জেতাচ্ছ, মেয়ে ছেলেও পটাচ্ছ, ব্যাপারটাই তো আলাদা। চল চল সবাই, আজকে ট্রিট রানার তরফ থেকে। হ্যাঁ হ্যাঁ। বিষয়টা রানা খুব একটা বিরক্ত হয় না, বরঞ্চ খুশিই হয়। আনন্দের ঠেলায় সেও রাজি হয়ে যায় সবাইকে ট্রিট দেওয়ার জন্য। বেশ বেশ, চল সবাই, আজকের ট্রিটটা তাহলে আমিই দেব। 3 cheers for রানা, হিপ 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 হুররে। অনামিকার আসল বাড়ি মেদিনীপুরে, ঘোষপাড়ায় ওর মামার বাড়ি। এইচএস দেওয়ার পর এখানে চলে এসেছিল পড়াশোনার জন্য। তারপর কয়েকদিনের মধ্যেই কিভাবে যেন হয়ে উঠেছিল ঘোষপাড়ার লেলা, এবং রানা হয়ে উঠেছিল মজনু। তারপর মাঝে কেটে গেছে 2 বছর। এই 2 বছরে ঘোষপাড়া কতবার সাক্ষী থেকেছে লেলা মজনুর ভালোবাসার। হাত ধরে ঘোরাঘুরি, অন্ধকার গলিতে একে অপরকে আঁকড়ে ধরার, মুষলধারায় বৃষ্টিতে বুড়ো আম গাছ তলার নিচে দাঁড়িয়ে দুটো ভিজে চুপচুপে শরীরের কাঁপতে থাকা আড়ষ্ট ঠোঁটের দীর্ঘ চুম্বনের। কতবার তো প্রীতমের সঙ্গে বেরোনোর নাম করে ওরা দুজন সিনেমা দেখতেও গেছে। পরে অবশ্য রানা ওকে ঘুষ হিসাবে চিকেন কাটলেট খাইয়েছে। কিন্তু এখন ভাবলেও অবাক লাগছে যে ঘোষপাড়ার লেলা মজনু এখন আর একসঙ্গে নেই, বিচ্ছেদ হয়ে গেছে কোনো এক অজ্ঞাত কারণে। এও কি সহ্য করা যায়? তাদের বিচ্ছেদ দেখে গোটা ঘোষপাড়ার বুক ভার। তবে প্রীতমরা শুনেছে কালজয়ী সব উপন্যাসদের নায়ক নায়িকার চরিত্রদের আগমন আগেও ঘটেছে ঘোষপাড়ার মাটিতে, এবং সেই চরিত্রদের বিচ্ছেদও নতুন ঘটনা নয়। আজ থেকে 10 বছর আগেও এই পাড়ায় একসঙ্গে ঘুরে বেড়াত একটা কালজয়ী উপন্যাসের কালজয়ী 2 চরিত্র, রোমিও জুলিয়েট, ওরফে সৌরিষ্টা এবং দেবস্মিতাদি। রানা এবং অনামিকার মতো তাদের প্রেমেরও সাক্ষী থেকেছিল গোটা ঘোষপাড়া, কিন্তু তারাও আজ আর একসঙ্গে নেই। আচ্ছা, তাদের কেন বিচ্ছেদ হয়েছিল?
কেউ কি জানে, নাকি তাদের ঘটনাটাও রানার অনামিকার বিচ্ছেদের মতোই সবার কাছে রহস্য? এই টেনিদা, সৌরিশদা আর দেবস্মিতাদির কেন ব্রেকআপ হয়েছিল রে? কিছু জানিস নাকি? কেন? আমি আর আমার কথা দুটোই তো ফালতু, শুনে কি করবি? আরে বল বল। তন্ময় কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর পাংচারের কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, কাউকে বলিস না যেন, এটা কিন্তু ভেতরের খবর, টপ সিক্রেট। আরে তুই বল না। ফষ্টি নষ্টি করতে গিয়ে ধরা পড়েছিল। আরে ধুর রাখ তো, তোর শুধু ওই একই কথা। বিশ্বাস হচ্ছে না আমার প্রেডিকশন? ও, এটাও তোর প্রেডিকশন ছিল? সঠিক খবর না এটা? আরে এই তন্ময় যা প্রেডিকশন করে তাই সঠিক খবর হয়ে যায়, বুঝলি? এ থাম তো। আজ বড্ড ডানা গজিয়েছে তোর পাংচার, মুখ সামলে কথা বল। পাংচারের মতো থাকবি, প্রেডিকশন নিয়ে প্রশ্ন তুলবি না একদম। বেশ করেছি, তুলেছি, 100 বার তুলবো। কি কি কি? আরেকবার বল। বেশ করেছি, তুলেছি, 100 বার তুলবো। তবে রে। তন্ময় রেগে মেগে উঠে দাঁড়ায়। পাংচার সেই দৃশ্য দেখে দৌড়ে বাঁকা কাকার দোকানের বাইরে বেরিয়ে যায়। তন্ময় ছুট লাগায় ওর পিছনে পিছনে। রানাদা, ও রানাদা, আরে তোমাকে ডাকছি। স্কুটি নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল রানা। হঠাৎ চেনা গলার স্বরটা শুনে বাঁ দিকে তাকায় সে। দেখে তিয়াশা দাঁড়িয়ে আছে পিঠে ব্যাগ নিয়ে। তিয়াশা আর রানাদের একই পাড়ায় বাড়ি, ওই 2-3টে বাড়ির তফাৎ। কিন্তু এই মেয়েটাকে রানা সাধারণত এড়িয়েই চলে। তার অবশ্য কারণও রয়েছে। অনামিকা একবার বলেছিল রানাকে, ওই তিয়াশার সঙ্গে একদম বেশি মেলামেশা করবে না, খুব বাজে মেয়ে একটা। কেন? ও আবার কি করলো? নেকা ষষ্ঠী, যেন কিছুই বোঝো না। তোমার উপরে ওর ক্রাশ আছে, এইটাও বোঝো না? সত্যি কথা বললাম যে, বিষম তো লাগবেই। না মানে তিয়াশা তো আমায় দাদা বলে ডাকে। চুপ করো তো তুমি। দাদা বলে ডাকে আর মনে মনে তো অন্য কিছু ভেবে বসে আছে, বোঝো কিছু? আচ্ছা মানে হঠাৎ তোমার এই কথাটা মাথায় আসার কারণ? কোন ছেলেটা আমার দিকে কিভাবে কোন নজরে তাকাচ্ছে সেটা তুমি বুঝতে পারো না? হ্যাঁ মানে তেমনি আমিও বুঝতে পারি কোন মেয়েটা তোমার দিকে কোন নজরে তাকায়, বুঝেছো? অকাট্য যুক্তি। রানা আর কোনো কথা বলতে পারেনি সেদিন। তবে তারপর থেকেই লক্ষ্য করেছিল তিয়াশা মেয়েটা সুবিধার নয়। যখনই রানাকে একা দেখে তখনই কথা বলার বাহানা খোঁজে, কিন্তু অনামিকা পাশে থাকলে ভয়ে তাকায় অবধি না। তাই রানা মেয়েটার থেকে দূরে দূরেই থাকে এখন। আজকে অনামিকা নেই রানার সঙ্গে, আর সেই জন্যই মেয়েটা ডাকছে। নিশ্চয় ওর মাথায় কোনো একটা খারাপ মতলব ঘুরছে। রানা বুঝে গেছে সবটা। ও সিদ্ধান্ত নিল না দেখার ভান করে স্পিডে বেরিয়ে যাবে। কিন্তু তখনই আবার শুনতে পেল ডাকটা, এইবার আরো জোরে। রানাদা, ও রানাদা, আরে তোমাকে ডাকছি। রানা দেখল রাস্তা চলতি লোক সব তার দিকেই তাকাচ্ছে। ও বুঝলো এইবার না দাঁড়ানোটা অসভ্যতামির পর্যায়ে চলে যায়। তাই ও স্কুটিটা নিয়ে গিয়ে দাঁড় করায় ওর সামনে। কিরে, এখানে কি করছিস? এই তো পড়তে এসেছিলাম রানাদা, এখন বাড়ি যাচ্ছি। কিন্তু দেখো না, কোনো টোটোই নিয়ে যাচ্ছে না একা বলে। তুমি তো বোধহয় বাড়ির দিকেই যাচ্ছ, চলো না গো আমায় নিয়ে, পাড়ার মোড়টাই নামিয়ে দিও না হয়। সেরেছে কাজ। এ যেন মৃত্যুর আগেই যমরাজের আগমন। রানা ভাবল কোনোভাবে কাটাতে হবে। ও কিছু একটা বাহানা দিতে যাবে, কিন্তু ঠিক তার আগেই ও দেখল বলা নেই কওয়া নেই, হঠাৎ ওর স্কুটির পিছনে উঠে বসল সে। আমি মানে রানা কিছুই বলতে পারল না। কি বলবে এখন, কিভাবেই বা কাটাবে? এমনিও খুব একটা কথা বলতে পারে না কারোর সঙ্গে। তুমি তো বাড়িতেই যাচ্ছ, আমি জানি, চলো চলো। রানা কিছুই বলতে পারল না। কি বলবে এখন, কিভাবেই বা কাটাবে? এমনিতেই ও খুব একটা কথা বলতে পারে না কারোর সঙ্গে। কেউ জোর করলে তো নয়। না, আর উপায় নেই। উঠে যখন পড়েছে তখন নিয়ে তো যেতেই হবে। কিন্তু রাস্তায় যদি কেউ দেখে ফেলে,
আর সেই খবর যদি অনামিকার কান অবধি পৌঁছে যায়। এইসবই ভাবছিল রানা। আর ঠিক তখনই আবার পিছন থেকে গদগদ কণ্ঠস্বরটা কানে আসলো রানার। কি হলো রানাদা, কিছু ভাবছো? না না, মানে তাহলে আর কি, চলো, দেরি হয়ে যাচ্ছে তো, চলো চলো। হ্যাঁ, এই তো যাচ্ছি। স্কুটিটা ভাগিয়ে দিল রানা। ও চেষ্টা করলো যতটা সম্ভব লোকজন এড়িয়ে যেতে। তাই মেন রাস্তা ছেড়ে ছোট ছোট গলির মধ্যে দিয়ে স্কুটিটা ভাগিয়ে নিয়ে যেতে লাগলো। আর মিনিট 5-7 মধ্যেই ওরা প্রায় পৌঁছে গেল নিজেদের ডেস্টিনেশন অবধি। আর ঠিক তখনই রানাদা আবার সেই ন্যাকা ন্যাকা কণ্ঠস্বরটা শুনতে পেল রানা। রানার বিরক্তি লাগলো। না শোনার ভান করে কোনো উত্তর দিল না। ও রানা বলেই কাঁধের উপর একটা গুঁতো মারল সে। কি হয়েছে বল? রানার বিরক্তি ওর নিজের কণ্ঠস্বর দিয়েও ঝলকে পড়ল যেন। তবুও মেয়েটা বেহায়ার মতন ওসব বিরক্তিকে পাত্তা দিল না। আবার ন্যাকা ন্যাকা ভাবে বলতে শুরু করলো। রানাদা, তোমার আমাকে কেমন লাগে? মানে? আমার তোমাকে খুব ভালো লাগে রানাদা। আই রিয়েলি লাভ ইউ, অনামিকাদের থেকেও অনেক অনেক বেশি। কথাটা বলেই আচমকা রানাকে পিছন থেকে ঝাপটে ধরল মেয়েটা। এই রে, এইটার জন্য রানা একদম প্রস্তুত ছিল না। এইবার কি করবে রানা? রানার মাথাটা দুম করে গরম হয়ে গেল। ওর ইচ্ছা হলো স্কুটিটা থামিয়ে মেয়েটার গালে ঠাঁটিয়ে একটা চড় বসাতে। কিন্তু সামনেই ঘোষপাড়ার মোড়। এখানটায় গাড়ি ঘোড়াও বেশি থাকে। ওই যে সামনে থেকে পরপর 3টে টোটোও আসছে। তাই এখানটায় দাঁড়ানো সম্ভব নয়। রানা মনে মনে ঠিক করে নিল ঘোষপাড়ায় ঢুকেই স্কুটিটা থামাবে সে, তারপরে যা করার করবে। কিন্তু রানা জানতো না ওই 3টে টোটোর মধ্যেই একটাতে বসেছিল অনামিকা। টোটোটার পাশ কাটিয়ে বেরোতেই অনামিকা দেখে রানার পিছনে বসে রয়েছে তিয়াশা। শুধু তাই নয়, রানাকে জাপটে ধরেও রেখেছে সে। কিন্তু রানা অনামিকাকে দেখতে পায়নি। অনামিকার যেন মাথার উপরে আকাশ ভেঙে পড়ল। কাকু, গাড়িটা থামান তো একপাশে। টোটোওয়ালা দাঁড়িয়ে পড়ে। অনামিকা পিছনে ঘুরে তাকায় রানার দিকে। আর ওদিকে রানা টোটোকে পাশ কাটিয়েই দ্রুত বাঁদিক করে স্কুটিটা থামায়। আর ঠিক তখনই সবচেয়ে বড় বাড়াবাড়িটা করে বসে তিয়াশা। পিছন থেকেই সামান্য উঁচু হয়ে রানার মাথাটা বাদিকে টেনে ধরে নিজের দিকে। তারপর নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দেয় রানার ঠোঁটের মধ্যে। রানার দম বন্ধ হয়ে আসে। আর এই দৃশ্য দেখে টোটোয় বসে থাকা অনামিকার গা গুলিয়ে ওঠে। সে নিজেকে কোনো রকমে সামলে নিয়ে আবারও টোটোওয়ালাকে বলে, চলুন কাকু, তাড়াতাড়ি চলুন এখান থেকে। টোটোটা চলে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই তিয়াশাও ছেড়ে দেয় রানাকে। আর ছাড়া মাত্রই রানা স্কুটি থেকে নেমে পড়ে। আর চোখের পলকের মধ্যেই গায়ের সর্বশক্তি দিয়ে ঠাঁটিয়ে একটা চড় বসিয়ে দেয় তিয়াশার গালে। নির্লজ্জ মেয়ে কোথাকার। তিয়াশা নিজের গাল চেপে ধরে কয়েক সেকেন্ড রানার মুখের দিকে তাকিয়ে থাকে ছলো ছলো দৃষ্টি নিয়ে। তারপরে এক ছুটে পালিয়ে যায়। রানা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সেখানে, রাগের চোটে হাঁপাতে থাকে। কিন্তু ঠিক তখনই ওর পকেটের মধ্যে থাকা ফোনটা বেজে ওঠে। বার করতেই রানা দেখে অনামিকার কল। একটা বড় করে শ্বাস নিয়ে নিজেকে সামলায় রানা। তারপর ফোনটা রিসিভ করে। বলো। খুব সুন্দর টেস্ট, তাই না? রানা একটু ভ্যাবা চাকা খেয়ে যায়। কিসের? কেন, কচি মেয়ের। রানার গলাটা এবার শুকিয়ে আসে। ভয়ে গায়ের লোমগুলো খাড়া হয়ে ওঠে। অনামিকা দেখলো কোত্থেকে? চারিদিকে তাকিয়ে খোঁজার চেষ্টা করে রানা। তো তুমি কিভাবে, মানে? কেন দেখতে পারি না? চোখ নেই আমার? ভালোই তো আছো, দুই দিক থেকেই মজা নিচ্ছ। অনামিকা প্লিজ আমার কথা। এই থামো তো, ন্যাকামো করো না। আর শোনো, জীবনেও আমার সঙ্গে কথা বলবে না তুমি, বুঝেছো?
রাখছি। অনু অনু হ্যালো। একটা যান্ত্রিক শব্দ জানিয়ে দেয় যে ওপাশ থেকে ফোনটা কেটে গেছে। রানা কিছুক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, তারপর সপাটে রাস্তার উপরে আছাড় মানে ফোনটা। দু অর্ধেক হয়ে ছড়িয়ে যায় ফোনটা। তারপর নিজের চুল খামচে ধরে রাস্তার উপরেই বসে পড়ে সে। আর ওদিকে অনামিকার চোখ দিয়ে হর হর করে গড়িয়ে পড়তে থাকে গরম নোনা জলের ধারা। তন্ময়দা অত বাজে বাজে কথা বলছিল আমার নামে, আর তুমি কিচ্ছু বলতে পারলে না? হ্যাঁ, দোষ করলে তুমি, আর নাম খারাপ হবে আমার। কেন? আসলে ও কি বলছিল তুমি কিছুই শোনোনি, তাই তো? ওখানেই বসেছিলে, তোমাকেই কথাগুলো বলছিল, আর তুমি কিচ্ছু শুনলে না। এই ন্যাকামোগুলো কিভাবে করো রানা? প্রায় 6 ফুট লম্বা রানা 5 ফুট 3 ইঞ্চি মেয়েটার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কোনো উত্তর দিতে পারে না, কিন্তু অনামিকা বলতেই থাকে, তুমি কাঁচা পাকা টেস্ট করে বেড়াবে, আর দোষ পড়বে আমার উপরে। কেন গো? আমাকে কি তোমার মতো ওই রকম রাস্তাঘাটে দেখা যায় নাকি? রানা এবার মাথা তুলে তাকায়, ওর 2 চোখে কষ্টের ছাপ। অনু প্লিজ, তুমি জানো না? হ্যাঁ, তুমি জানো না আমি তোমাকে ছাড়া আর কাউকে ভাবতে পারি না? আর সেখানে তিয়াশা, ও সেদিন একা দাঁড়িয়েছিল, তাই ওকে কোনো টোটো নিয়ে আসছিল না, জানোই তো। তাই তুমি ওকে স্কুটিতে তুলে নিলে? আমাকে বললো নামিয়ে দিতে, কিন্তু বিশেষ করে আমি প্রথমে রাজি হইনি। আর সে জোর করে তোমার স্কুটিতে চেপে বসলো, তারপরে তোমাকেই জড়িয়ে ধরে চুমু খেয়ে ফেললো, তাই তো? রানা উপরে নিচে মাথা দোলায়। দেখো রানা, এত বাজে প্লট না একটা বাচ্চা ছেলেও লেখে না। আমি মিথ্যা বলছি না অনু, গল্প বানাচ্ছি না, প্লিজ বিশ্বাস করো। তুমি সত্যিটা স্বীকার করে নিলে আমি তোমায় ক্ষমা করে দিতাম রানা, কারণ আমি তোমায় ভালোবাসি, আর সেই জন্যই আজকে এখানে এসেছিলাম আমি। ভুল সবার হয়, যদি সেই ভুলটা স্বীকার করে নেওয়া যায়, প্রায়শ্চিত্ত করা যায়, তাহলে সেকেন্ড চান্সও পাওয়া যায়। কিন্তু তুমি তো সত্যিটা বলতেই শেখোনি। যাকে, তুমি তোমার মিথ্যে নিয়েই আটকে থাকো, আমি আসছি। কিন্তু আমি কি স্বীকার করব? আমি তো ভুল করিনি অনু। না না, তুমি ভুল করবে কেন? ভুলটা তো আমি করেছি, আমারই তো দোষ, তুমি নির্দোষ। ভালো থেকো। কথাটা বলেই অনামিকা পা বাড়ায় বাড়ির দিকে, কিন্তু রানা তাকে যেতে দেয় না। পিছন থেকে ওর কবজি চেপে ধরে। রানা ছাড়ো আমায়। দাঁত পিষে কাঁটা কাটা ভাবে কথাটা বলে অনামিকা, কিন্তু তাকে ছাড়ার বদলে নিজের কাছে টেনে নেয় রানা। কবজি ছেড়ে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে অনামিকার কোমর। অনামিকা বাধা দিতে পারে না, কারণ এইটার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। সে স্থির হয়ে যায়। রানা ওভাবেই কোমর জড়িয়ে ওর চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে ভেজা কণ্ঠে বিড়বিড় করে বলে ওঠে, আমার আর তিয়াশার মধ্যে সত্যিই কিছু নেই। আমি যদি কাউকে ভালোবেসে থাকি, তাহলে সেই ভালোবাসার মানুষটি হলে তুমি, আর সারা জীবন তুমিই থাকবে। আজ তন্ময় যেগুলো বলছিল সেগুলো আমি শুনিনি, কারণ আমি তোমাকে দেখতে ব্যস্ত ছিলাম। প্রায় 2 সপ্তাহ তুমি আমার সামনে আসোনি। তবু একটা ভরসা ছিল যে ঘোষপাড়াতেই তো আছো, ঠিক দেখা হবে। কিন্তু সেই দিন সেমিফাইনাল ম্যাচের পরে শুনলাম তুমি নাকি ঘোষপাড়া ছেড়ে চলে যাচ্ছ। আমি কত কষ্ট পেয়েছি জানো? তাই আজকে যখন তোমায় দেখতে পেলাম, তখন আমি হারিয়ে গিয়েছিলাম অন্য জগতে, সে প্রথম দিনের মতো। এই জগতের কিছু তখন আমার কানে পৌঁছয়নি। এগুলো কোনোটাই মিথ্যা নয় অনু। আমি তোমায় আজ পর্যন্ত একটা কথাও মিথ্যা বলিনি, আর বলবো না। তুমি আমার কাছে সত্যিটা জানতে চাইলে আমি সব সত্যিটা জানালাম। আমি জানি না এখানে আমার দোষ কোথায়, তবু আই এম সরি অনু। যদি কোনো ভুল করে থাকি আমার শাস্তি দাও, কিন্তু আমার ছেড়ে যেও না। কথাটা শেষ হতে না হতেই রানা নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দেয় অনামিকার নরম ঠোঁটে।
হঠাৎ করে এই রকম ঘটনার পরিপ্রেক্ষিতে অনামিকাও কেমন যেন নিস্তেজ হয়ে আসে, নিজেকে ছাড়ানোর চেষ্টাও করে না। দুজনের শরীর সামান্য কেঁপে ওঠে, নিঃশ্বাস প্রশ্বাস বেড়ে ওঠে, হৃদস্পন্দনও যেন মহাকাশ ছোঁয়। সোডিয়ামের হলুদ আলোয় ভেসে যেতে থাকে ঘোষপাড়ার লেলা মজনু, বুড়ো আম গাছতলা, আকাশের চাঁদ তারা, সন্ধ্যার ঠান্ডা বাতাস, মালতী দিদার শাঁখের আওয়াজ আবারও সাক্ষী থাকে ওদের ঘনিষ্ঠ মুহূর্তে। কিছুক্ষণ পর রানা সরিয়ে নেয় নিজের ঠোঁট, কিন্তু অনামিকার কোমরটা ছাড়ে না, ওভাবেই দাঁড়িয়ে থাকে, নেশাতুর দৃষ্টি নিয়ে একভাবে চেয়ে থাকে অনামিকার চোখের দিকে। অনামিকাও কিছুক্ষণ নিস্তেজ হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু তারপর হঠাৎই কি মনে হতেই এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেয় রানার বাঁধন থেকে। একটা ঢোক গিলে মাথা নিচু করে সামান্য দূরে সরে দাঁড়ায়, তারপর একটু সময় নিয়ে আবারও ঝাঁঝিয়ে ওঠে। ভুল স্বীকার করতে বলেছিলাম, কথার জালে ফাঁসাতে বলিনি। বেশ, তুমি যদি মিথ্যাটাকে সত্যি হিসাবে ধরে নিয়ে থাকো, তাহলে আমিও মিথ্যাটাকে সত্যি ধরে নিয়ে তোমার কাছে ক্ষমা চাইছি অনু। আমি যা করেছি ভুল করেছি, ক্ষমা করে দাও প্লিজ, ছেড়ে যেও না, আর একটা চান্স দাও, সেকেন্ড চান্স। কথা দিচ্ছি আর কখনো তোমার বিশ্বাস ভাঙবো না। আবারও অনামিকার কবজিটা ধরতে যায় রানা, কিন্তু অনামিকা বিদ্যুতের গতিতে নিজের হাত ছাড়িয়ে নেয়। প্লিজ অনু, আমার থেকে মুখ সরিয়ে নিও না, এভাবে আমি পারছি না, তোমার ছাড়া আমি কিছুতে মন বসাতে পারছি না অনু। প্র্যাকটিস তো করতেই পারছি না। 5 দিন পরেই ফাইনাল ম্যাচ, 9 বছর পরে প্রগতি সংঘ ফাইনালে উঠেছে। আমি যদি প্র্যাকটিস না করতে পারি তাহলে কিভাবে জেতাবো? এই কথাটা শুনে অনামিকা থমকায়, তারপর ফেরে রানার দিকে। সেকেন্ড চান্স চাও? আমার কি সেটা প্রাপ্য নয়? বেশ, দেবো সেকেন্ড চান্স, কিন্তু এমনি এমনি তো দেয়া যাবে না। তুমি যা বলবে আমি তাই করতে রাজি আছি। বেশ, তো তাহলে প্রগতি সংঘকে ফাইনালে জিতিয়ে দেখাও। কিন্তু আবার কিন্তু কিসের? প্র্যাকটিসে মন বসাতে পারছো না, সেটাও কি আমার দোষ নাকি? কেন আমি তোমার জীবনে আসার আগে তুমি প্র্যাকটিস করতে না, ম্যাচ জেতাতে না? রানা কোনো উত্তর দেয় না, ওভাবেই দাঁড়িয়ে থাকে অসহায় ভাবে। কি পারবে না জেতাতে? পারবো, পারতেই হবে। অনামিকা আর দাঁড়ায় না। এই সন্ধ্যাবেলায় সোডিয়ামের হলুদ আলোর নিচে বুড়ো আম গাছ তলায় রানাকে একা ছেড়ে চলে যায়। রানা দাঁড়িয়ে থাকে পাথরের মূর্তির মতো। রানা কি পারবে ম্যাচ জেতাতে? সেকেন্ড চান্স কি পাবে অনামিকার কাছে, নাকি অনামিকা সারা জীবনের মতো ওকে ছেড়ে দিয়ে চলে যাবে দূরে? রানার মনের মধ্যে চলতে থাকে অনেক প্রশ্ন, কিন্তু একটা প্রশ্নের উত্তরও তার কাছে এখন নেই। খুঁজতে হবে, এক এক করে সব উত্তর খুঁজতে হবে। এই শালা মজনুর বাচ্চা, তাহলে সব মিটমাট হয়ে গেল? হ্যাঁ, রানা ডান দিকে এবং বাঁ দিকে মাথা দুলিয়ে না বলে। না মানে কি? হট শালা হট। আমাদের দুজনকে কি গান্ডু পেয়েছো তুমি? কি ভাবছো দেখিনি? সব দেখেছি শালা, চুম্মা চাট্টি করছিলা দেখিনি? সব সময় যা দেখা যায় তা সত্যি হয় না রে তন্ময়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাঁকা কাকার দোকানের দিকে পা বাড়ায় রানা। তন্ময় হাঁ করে তাকিয়ে থাকে। যা শালা, এমনি এমনি আজকাল লোকে চুমু খাচ্ছে। দেখো গুরু, হেয়ালি করো না, পরিষ্কার বলো। একটা সেকেন্ড চান্স তো তোর পাওয়াই উচিত। ফিরে তাকায় রানা। দেবে তো, কিন্তু তার আগে প্রগতি সংঘকে ফাইনাল ম্যাচ জেতাতে হবে, তাহলেই ও সেকেন্ড চান্স দেবে, নয়তো নয়। এই কথাটা শুনে তন্ময় একদম তিরিং করে লাফিয়ে ওঠে। ওর চোখে মুখে ভয়। কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ করেছো তোকে, আর তুই সেটা অ্যাকসেপ্ট করেও নিলি? আরে ছি 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 ছি, আরে হাট শালা হাট। চ্যালেঞ্জের বোঝা কাঁধে নিয়ে কখনো পারফরমেন্স দেওয়া যায়?
আরে চাপ খেয়ে যাবি তো। ছি 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 ছি, প্রথমবার জিপিএল জেতার চান্স ছিল, সেটাও শালা ডুবিয়ে দিলি। এক্ষুনি চল ওই মেয়েটার সঙ্গে দেখা কর। তুই এই চ্যালেঞ্জ তুই অ্যাকসেপ্ট করতে পারিস না। নো, নেভার। কিন্তু রানা তন্ময়ের চিৎকারের দিকে কর্ণপাতই করল না, যেন তার কথা ওর কান অবধি পৌঁছয়নি এমন ভান করে ও এগিয়ে গেল। দেখলি পাংচার, দেখলি কোনো উত্তরই দিল না। এইবারও জেতাটা হলো না রে পাংচার, এইবারও জেতাটা হলো না। সালা হট। 5-6 দিন হয়ে গেল ব্যাঙ্গালোর থেকে ফিরেছে সৌরিশ, কিন্তু একদিনও পাড়ায় বেরোয়নি। বাড়ির মধ্যেই বইপত্রের মধ্যে মুখ গুঁজে পড়ে থেকেছে। তবে আজ নাকি জিপিএল এর ফাইনাল। প্রগতি সংঘ অনেক বছর পর ফাইনালে উঠেছে। সে প্রথমবার যখন লিগটা শুরু হয়েছিল তখন প্রগতি সংঘের ক্যাপ্টেন সে নিজে ছিল। ফাইনালে উঠেছিল সেইবার। ওপেনিং ব্যাট করতে নেমে 99 নট আউট থেকে গিয়েছিল। সেঞ্চুরিটাও হয়নি, প্রগতি সংঘকে জেতানোও হয়নি। বন্ধুমহল ক্লাব জিতেছিল সেইবার। তারপর থেকে নাকি প্রত্যেকবার লাগাতার তারাই জিতে আসছে। এইবার জিতলে লাগাতার 10 বার হবে। কিন্তু আদৌ কি এইবার ওরা জিততে পারবে? কারণ গোটা ঘোষপাড়া জুড়ে এই বছরে একটা গুঞ্জন শুরু হয়েছে। রানা ওরফে মজনু যতক্ষণ মাঠে থাকবে ব্যাট হাতে, ততক্ষণ সামনে যেই টিমই খেলুক না কেন জিততে পারবে না। সবার মুখেই এই একই কথা। রানা তার নিজের কাকার ছেলে, এই বছর প্রগতি সংঘের ক্যাপ্টেনও সেই। প্রথমটায় শুনে বেশ রোমাঞ্চিত হয়েছিল সৌরিশ। এককালে তাকে নিয়েও গুঞ্জন হতো ঘোষপাড়ায়। রানাকে যেমন সবাই মজনু বলে, সেরকমই তাকে সবাই বলতো রোমিও। সবাই বলতো রোমিও মাঠে থাকলে ম্যাচ তাদের হাতে। কিন্তু রোমিও সেই বছর হেরে গিয়েছিল, ম্যাচও হেরেছিল এবং তার সঙ্গে নিজের জুলিয়েটকেও। আচ্ছা, রানা কি পারবে প্রগতি সংঘকে ম্যাচ জেতাতে? সৌরিশ ভেবেছিল পুরো ম্যাচটা দেখবে মাঠে গিয়ে। এইরকম ম্যাচ কি কখনো মিস করা যায়? কিন্তু কিছুক্ষণ পর মনে হয়েছিল না থাক, ওখানে গেলে যদি তার জুলিয়েটের সঙ্গে দেখা হয়ে যায়। সৌরিশ শুনেছে সেও নাকি মুম্বাই থেকে ফিরেছে কদিন আগে। ক্রিকেট তো তারও খুব ভালো লাগতো। এই রবিবারের দুপুরে সেও যদি মাঠে উপস্থিত থাকে, তখন তার সামনে যে সৌরিশের যাওয়া বারণ, এই ভেবেই উত্তেজনাটা দমন করেছিল সৌরিশ। সেদিনটার কথা এত বছর পরে ওকে সুস্থ থাকতে দেয় না। প্রতিনিয়ত ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খায়। যাকে অত ভালোবেসেছিল সে ওভাবে ওর উপরে অবিশ্বাস করতে পারে? সেইবার বন্ধুমহল ক্লাবের টিমে এমন কেউ ছিল না যে সৌরিশকে আউট করতে পারে। সদ্য বেঙ্গল টিমের ক্যাম্প থেকে ফিরেছিল সৌরিশ। বন্ধুমহল ক্লাবের বোলাররা তখন ওর কাছে চুনোপুটি। ফলে সে যদি মাঠে থাকে তাহলে খেলা আপনা আপনি প্রগতি সংঘের দিকে ঘুরে যাবে। আর এই বিষয়টা ভালো মতো জানত বন্ধুমহল ক্লাবের ক্যাপ্টেন রনিত মণ্ডল। বেঙ্গল টিমে সৌরিশের জায়গা হয়েছিল রনিতকে ড্রপ করার পরেই। ফলে সৌরিশের উপরে তার রাগ ছিল আগে থেকেই। আর ঠিক সেই জন্যই রনিত তৈরি করল একটা প্ল্যান, খতরনাক একটা প্ল্যান। যে প্ল্যানটা এক্সিকিউট করতে পারলে মেন্টালি এবং ফিজিক্যালি দুই দিক থেকেই সৌরিশকে হারানো যেত। সৌরিশ জানত রনিত কিছু তো একটা করতে চলেছে, কিন্তু এত বড় সর্বনাশটা যে করবে সেটা সৌরিশের জানা ছিল না। ফাইনাল ম্যাচের আগের দিন রাতে যখন প্র্যাকটিস শেষ করে চায়ের দোকানে আড্ডা মেরে বাড়ি ফিরছিল সৌরিশ, তখন ওর উপরে 3 জন চড়াও হয়। বেধড়ক মারে ওকে। তার ফলস্বরূপ সৌরিশের মাথা ফেটে যায় এবং বাঁ হাতের একটা আঙুল ডিসলোকেট হয়ে যায়। কেউ ভাবতে পারেনি যে সৌরিশ খেলতে আসবে, কিন্তু সবাইকে চমকে দিয়ে সৌরিশ খেলতে এসেছিল। সেদিন খেলেছিল
ব্যাটও করেছিল। ম্যাচটাকে যতটা সম্ভব ক্লোজ নিয়ে গিয়েছিল। শেষ বলে বাকি ছিল 5 রান, কিন্তু সৌরিশ 99 রান করে স্ট্রাইকে ছিল, কিন্তু শেষ বলে 6 হাঁকাতে পারেনি সে। লং অনে ক্যাচ আউট হয়ে গিয়েছিল। কষ্ট হয়েছিল খুব, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল রাতের বেলায়, যখন দেবস্মিতা ওর সঙ্গে শেষবারের জন্য দেখা করতে এসেছিল বুড়ো আম গাছ তলায়। সৌরিশ ভেবেছিল ওকে মোটিভেট করার জন্য হয়তো ডেকেছে দেবস্মিতা, কিন্তু ওখানে গিয়ে সৌরিশ চমকে উঠেছিল দেবস্মিতার হাতে ধরে থাকা ছবিটা দেখে। শিউরে উঠেছিল সৌরিশ। 1 সপ্তাহ আগে পাশের পাড়ার মিলি ওকে জোর করে একটা ফুলের থোকা ধরিয়েছিল। ওটা ধরতেই আচমকা বলা নেই কওয়া নেই ওকে জড়িয়ে ধরে ওর ঠোঁটের মধ্যে ঠোঁট গুঁজে দিয়েছিল। সৌরিশ মুহূর্তের মধ্যে তাকে দূরে ঠেলে একটা সপাটে চড় মেরেছিল গালে, কিন্তু ছবিতে সেই মারার দৃশ্যটা নেই। কেউ অতি দক্ষতার সঙ্গে ছবিটা তুলেছে। ছবিটায় দেখা যাচ্ছে সৌরিশকে একটা মেয়ে জাপটে ধরে চুমু খাচ্ছে, আর সৌরিশ মেয়েটার কোমর ধরে আছে। গলার কাছটায় শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল সৌরিশের, আর মনে মনে কিছুটা রাগও হয়েছিল তার উপরে যে ছবিটা তুলেছে এবং ইচ্ছাকৃতভাবে দেবস্মিতাকে দিয়েছে। কিছুক্ষণ পর দেবস্মিতাই বলেছিল ছবিটা নাকি ওকে রনিত দিয়েছে। তখন সবটা পরিষ্কার হয়ে গিয়েছিল সৌরিশের কাছে, হামলা থেকে শুরু করে চুমু অবধি সবকিছু। কিন্তু দেবস্মিতাকে বোঝাতে পারেনি সেসব কোনো কিছুই। বোঝাতে চায়নি তা কিন্তু নয়, দেবস্মিতা বুঝতেই চায়নি। চলে গিয়েছিল সারা জীবনের মতো ওকে ছেড়ে, আর বলেছিল কখনো যেন ভুল করেও তার সামনে না আসতে। সেদিন থেকে আলাদা হয়ে গিয়েছিল ঘোষপাড়ার রোমিও জুলিয়েট, কিন্তু তাদের আলাদা হওয়ার কারণটা অবশ্য কারোর জানা ছিল না, শুধুমাত্র বাঁকা কাকা বাদে। তাই আজকে ওখানে গেলে যদি জুলিয়েটের সঙ্গে দেখা হয়ে যায়, সেই ভয়ে সৌরিশ মাঠে না যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছিল। কিন্তু ঠিক 4:30 সময় ওর কাছে কল আসে স্বয়ং বাঁকা কাকার। হ্যাঁ বাঁকা কাকা বলো। তুই বাড়িতে কি করছিস বলতো? হ্যাঁ, আরে মাঠে আয়, মাঠে আয়। তোর ভাইয়ের তো আঙুল ভেঙে গেছে ফিল্ডিং করতে গিয়ে। ওই ভাঙা আঙুল নিয়ে ব্যাট করতে পারবি তো? রানা কোনো উত্তর দিল না। হেলমেটটা মাথায় গলিয়ে নিয়ে শুধু একবার শান্ত দৃষ্টি নিয়ে তাকালো তন্ময়ের দিকে। রানার সেই দৃষ্টিতে এতটাই শীতলতা ছিল যে তন্ময় আর কিছুই বলতে পারল না। রানা যেন নিজের শান্ত দৃষ্টি দিয়েই বুঝিয়ে দিল 30 ওভারে 238 রান যদি সফলভাবে চেস করতে হয় তাহলে ওকে নামতেই হবে। ওর নামাটা অত্যন্ত জরুরি। রানার কাছে ওর ভাঙা আঙুলের যন্ত্রণার চেয়ে প্রগতি সংঘের জেতাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অল দ্য বেস্ট, মাঠে নেমে নিজের খেলাটা খেল, যা। রানার কাঁধের উপরে হাত রেখে কথাটা বলে তন্ময়। রানা নিজের ব্যাগটা বগল দাবা করে গ্লাভস পরতে পরতে এগিয়ে গেল। মাঠের ভেতরে প্রবেশ করার আগে একবার মাটি ছুঁয়ে প্রণাম করে নিল, তারপর একবার আকাশের দিকে তাকিয়ে মাঠের ভেতরে প্রবেশ করে গেল। ওর সঙ্গে নামলো অঙ্কন সিংহ। প্রগতি সংঘ বনাম বন্ধুমহল ক্লাবের দ্বিতীয় ইনিংসে খেলা এবার শুরু হতে চলেছে। বন্ধুমহল ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে 30 ওভার করেছে 237 রান 6 উইকেটের বিনিময়, অর্থাৎ প্রগতি সংঘকে জিততে গেলে করতে হবে 30 ওভারে 238 রান। এখন দেখার বিষয় প্রগতি সংঘ কি পারবে এই টার্গেট সফলভাবে চেঞ্জ করতে। আমার মনে হয় না এই রান চেঞ্জ করা খুব একটা সহজ হবে প্রগতি সংঘের জন্য, কারণ ওদের স্টার ব্যাটসম্যান অর্থাৎ ক্যাপ্টেন রানা পাল প্রথম ইনিংসের অন্তিম ওভারে আঙুলে গুরুতর চোট পেয়েছে। যতদূর জানা গেছে 2টো আঙুল ভেঙে গেছে তার। সেই ভাঙা আঙুল নিয়ে ওপেনিং করা তো দূরে থাক, ব্যাটিং করাও চাপের হবে। আমার মনে হয় না যে সে ব্যাট করতে নামবে, আর তাকে ছাড়া প্রগতি সংঘের এই রান চেঞ্জ করা আকাশ থেকে তারা আনার মতো। আপনি কি বলেন?
আমার আর আপনার মনে করা থেকে কিছু যাই আসে রঘুদা? ওই দেখুন, প্রগতি সংঘের স্টার ব্যাটসম্যান ক্যাপ্টেন রানা পাল ওপেনিং করতে নামছে। ভাঙা আঙুলকে তোয়াক্কা না করেই মাঠে নামছে নিজের টিমকে ম্যাচ জেতাতে। একেই বলে স্পোর্টসম্যান স্পিরিট, একেই বলে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। রানাকে মাঠে নামতে দেখেই গোটা মাঠ কেঁপে উঠল চিৎকারে, আনন্দে, উল্লাসে। সবার মনে আত্মবিশ্বাসের জোয়ার ছলকে পড়ল। রানা পালের আঙুল ভেঙে যাওয়ায় প্রগতি সংঘের দর্শকেরা সবাই একেবারে মুষড়ে পড়েছিল, কারণ সবাই জানত এই রান চেজ করতে নামলে রানা পালকে দরকার পড়বে। একমাত্র সেই পারবে এই টার্গেট সফলভাবে চেজ করতে। কিন্তু ভাঙা আঙুল নিয়ে কি রানা পাল আদৌ পারবে? কোনো নিশ্চয়তা ছিল না। তবে এখন তারা সবাই দেখল প্রগতি সংঘকে আরও একবার জেতানোর জন্য ব্যাট হাতে মাঠে নামছে রানা পাল। শোন, বেশি ছটফট করবি না ক্রিজে। 30 ওভারের খেলা, মাথা ঠান্ডা করে খেল, নিজের খেলাটা খেল, একদম প্রেশার নিবি না। আমি তো আছি, প্রথমে স্ট্রাইক নিচ্ছি আমি, বুঝেছিস? চল। একে অপরের ব্যাটের সঙ্গে ব্যাট ঠুকে নিয়ে ক্রিজের দিকে এগিয়ে গেল দুটো ব্যাটসম্যান। আমরা দেখতেই পাচ্ছি প্রথম বলটা ফেস করবে প্রগতির সঙ্গে ক্যাপ্টেন রানা পাল। সে লেগ স্ট্যাম্প গার্ড নিয়ে তৈরি হচ্ছে। উল্টো দিকে বন্ধুমহল ক্লাবের বোলিং ওপেন করতে চলেছে গণেশ সাহা, মানে আমাদের জসপ্রীত বুমরাহ। রানা পাল একবার দেখে নিল প্রত্যেকটা ফিল্ডারকে। সব ফিল্ডারই এখন প্রায় ভেতরে, অর্থাৎ তাদের মাথার ওপর দিয়ে বল টপকে দিতে পারলেই 4 নয়তো 6 পাক্কা। কিন্তু প্রগতির সঙ্গে ক্যাপ্টেন রানা পাল কি নেমেই মারতে আরম্ভ করবে, নাকি বোলারদের একটু দেখে নেবে, নাকি একটু সময় নেবে? চলুন দেখাই যাক কি হয়। ওই তো গণেশ সাহা, মানে আমাদের জসপ্রীত বুমরাহ বল হাতে দৌড়তে শুরু করেছে। গণেশ সাহা বলটা করলো ঠিকই, কিন্তু রানা ব্যাটটা বলের কাছে নিয়ে যাওয়ার চেষ্টাও করল না। পা সামান্য অফ স্টাম্পের বাইরে নিয়ে গিয়ে ছেড়ে দিল বলটা। গণেশ সাহার সুন্দর একটা বল এবং রানা পালের তার চেয়েও বেশি সুন্দর বলটা ছাড়ার ভঙ্গি। রানা পাল জানে ইনিংসের শুরুতে এইসব বল খোঁচা মারার ফল খুব খারাপ হতে পারে, তাই তিনি সময় নিয়েই খেলতে চাইছেন। এই প্রথম বলেই তিনি নিজের মানসিকতা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। সে জানিয়ে দিল 30 ওভারের খেলা, তাই 30টা ওভারই সে উসুল করে যাবে। তাই কিন্তু এই ভাঙা আঙুল নিয়ে 30 ওভার খেলাটা কিন্তু চাপের বিষয় সঞ্জুদা। চাপের বিষয় বলেই তো রানা পালের ওপর ভরসা রাখছি রঘুদা। যদি সহজ কাজই হতো তাহলে তো অন্য কারোর ওপর ভরসা রাখতাম। গণেশ সাহা আবারও একটা আউটসুইং করল, কিন্তু এই বলটা খুব একটা বাইরে ছিল না। রানা সামান্য ট্যাপ করে দ্রুত একটা রান নিয়ে নিল। স্ট্রাইকে আসলো অঙ্কন সিংহ। রানা এগিয়ে গেল তার দিকে। দেখ, আবারও বলছি, তাড়াহুড়ো করবি না। 30 ওভারের খেলা, অনেক বাজে বল পাবি, সেগুলো মাঠের বাইরে মারবি। এখন চুপচাপ সিঙ্গেল সিঙ্গেল খেল। অঙ্কন সিংহ কোনো উত্তর দিল না, শুধু ওপরে নিচে মাথা দোল। এই প্রথমবারের মতো স্ট্রাইকে আসলো অঙ্কন সিংহ। এই ছেলেটার হাতে মার আছে, এমন কোনো বোলারের বল নেই যেটা অঙ্কন মারতে পারে না। কিন্তু ছেলেটার একটাই সমস্যা, বড্ড ছটফট করে। যেদিন এই ছেলে ক্রিজে দাঁড়ানো শিখে যাবে, সেদিন প্রগতি সংঘ আরও একটা ম্যাচ উইনার পেয়ে যাবে। সঞ্জুদা, আপনার কি মনে হয় এই ম্যাচ থেকেই কি অঙ্কনের মধ্যে সেই বদলটা আসবে, নাকি এই ম্যাচেও ছটফট করতে গিয়ে ফেরত? অঙ্কন একবার ঘুরে তাকালো রঘুনাথ বসাকের দিকে, তারপর মিডল স্টাম্প গার্ড নিয়ে দাঁড়ালো। চোয়ালটা হয়ে উঠল শক্ত। রানা বুঝতে পারল অঙ্কনের মাথাটা সটকে গেছে রঘুর কথা শুনে। আর কারোর কথা ওর কানে যাবে না। তবুও রানা চিৎকার করে বলল, কুল, সময় নিয়ে খেল। রানা জানত কথাটা অঙ্কনের কান অবধি পৌঁছলেও ভেতরে আর প্রবেশ করবে না, কারণ ওর মাথার তার ইতিমধ্যেই কেটে গেছে। এইবার হয় ছক্কা নয় বক্কা। আর হলেও তাই। গণেশ সাহার আগুনের গোলার মতো আউটসুইং বোলিংয়ের বিরুদ্ধে
প্রথম বলেই অঙ্কন করলো একটা স্টেপ আউট। সেই দৃশ্য দেখে রানার হৃৎপিণ্ডটা যেন মুখের ভেতরে উঠে আসলো, কিন্তু ও সেটাকে কোনো রকমে গিলে ফেললো মুহূর্তের মধ্যে। দেখলো অঙ্কন ইনসাইড আউট করে ব্যাটটা একদম সোজাসুজিভাবে চালিয়ে দিল কভারের দিকে, কিন্তু ব্যাটের ফেসটা উঠে গেল উপরে, অর্থাৎ ওভারড্রাইভ। ব্যাটে বলে সংঘর্ষ হওয়ার একটা মধুর ধ্বনি শোনা গেল, আর চোখের পলকের মধ্যেই গোটা মাঠ প্রগতি সংঘের দর্শকদের চিৎকারে ভরে উঠল। প্রথম বলেই সুন্দর একটা 6 হাঁকিয়ে দিয়েছে অঙ্কন। এখন দেখার বিষয় একটাই, এই একটা 6 কি অঙ্কন থেমে যাবে নাকি আরো মারতে পারবে? এই তোকে কি বললাম আমি? হ্যাঁ, কেন মারছিস? আউট হলে কিন্তু মাঠে প্র্যাকটিস করতে দেবো না তোকে। এই রানার ঝাঁঝিয়ে উঠল, কিন্তু অঙ্কন কোনো রেসপন্সই করল না, যেন কিছু শুনতেই পায়নি। পরবর্তী বলেও অঙ্কন করল স্টেপ আউট, কিন্তু এইবার কভারের ওপর দিয়ে নয়, একদম আম্পায়ারের মাথার উপর দিয়ে, এবং আরো একটা 6। সুন্দর সুন্দর সুন্দর, অতি সুন্দর। মাঠে উপস্থিত প্রত্যেকটা দর্শকই সঞ্জুর মতো প্রতিক্রিয়া দেখালো। সবার মুখে হাসি এবং সবাই দিচ্ছে হাততালি। শুধুমাত্র রানা কিচ্ছু বলল না। ওর মুখটা কালো হয়ে উঠল, কপালে ভাঁজ পড়ল, চোয়ালটা হয়ে উঠল শক্ত, কারণ রানা জানে এর পরিণতি কি হতে চলেছে। এখন এই রকম খেলার নয়, ধরে ধরে অন্তত 10 ওভার অবধি ম্যাচটাকে নিয়ে যাওয়া উচিত। এখন যদি অঙ্কন আউট হয়ে যায় তাহলে তার পিছু পিছু পড়বে আরো খান 5 উইকেট। রানার ইচ্ছা হলো অঙ্কনের গালে গিয়ে সপাটে 2 চড় বসাতে, কিন্তু ক্রিকেট তো জেন্টলম্যানদের খেলা, এসব নিষিদ্ধ। ফলে চুপচাপ নন স্ট্রাইকে দাঁড়িয়ে বাঁদর নাচ দেখা ছাড়া আর কোনো উপায় নেই রানার হাতে। ওভারের বাকি 2 বলেও অঙ্কন চোখ বন্ধ করে ব্যাট ঘোরালো। একটা ব্যাটের উপরে লেগে উইকেট কিপারের মাথার উপর দিয়ে 4 হল এবং অন্যটা ডট বল। পরবর্তী ওভারে রানা আবারও একটা সিঙ্গেল নিয়ে অঙ্কনকে স্ট্রাইকে আনলো। আবারও ব্যাট চালালো অঙ্কন, মিড উইকেটের ফিল্ডারের মাথার উপর দিয়ে উঠে গিয়ে বলটা 2 ড্রপ করে 4। তার পরের বলে স্টেপ আউট করে লং অনের ওপর দিয়ে 6। রানা আর কিচ্ছু বলল না অঙ্কনকে। ও দেখলো আজকে ছেলেটার ব্যাটে বলে বেশ ভালোই কানেক্ট হচ্ছে, ফলে ওকে ধীরে খেলতে বলে লাভ নেই। এভাবে যতদূর চলছে চলুক, ধীমে তালে খেলতে গিয়ে যদি হিতে বিপরীত হয়। কিছুক্ষণের মধ্যেই রানা টের পেল এই সিদ্ধান্তটা নিয়ে ও ভুল কিছু করেনি। প্রত্যেকটা ওভারে কম করে হলেও 2 6 আর একটা 4 অঙ্কন বাগাচ্ছেই। ফলে ভাঙা আঙুল নিয়ে খুব বেশি খাটনিও করতে হচ্ছে না রানাকে। শুধু এটুকুই নয়, রানা পরিষ্কার বুঝতে পারছে অঙ্কন বন্ধুমহল ক্লাবের কাছে একদম আউট অফ দ্য সিলেবাস। ওকে কি বল করা উচিত কেউ জানে না। প্রত্যেকের হাঁটু কাঁপছে ওকে বল করতে গিয়ে, কারণ সবাই তো প্রিপারেশন নিয়ে এসেছিল রানার জন্য। কিন্তু রানা কায়দা করে স্ট্রাইকে নিচ্ছে না, নন স্ট্রাইকে দাঁড়িয়ে চুপচাপ অঙ্কনের খেলা দেখছে আর রঘু সঞ্জুর কমেন্ট্রি শুনছে। 6, আবারও 6, অসাধারণ, দুর্দান্ত, বিভৎস সুন্দর, আবারও একটা 4। এবার কভারের উপর থেকে 6। রিভার্স সুইং, ফিল্ডার নিচে আসছে আসছে আসছে, কিন্তু না না, বল ডাইরেক্ট মাঠের বাইরে। 50, মাত্র 15 বলে 50 রান। উফ, ভয়ঙ্কর ভয়ঙ্কর, বোলারদের জন্য দুঃস্বপ্ন। আপনার তখন বলার কথাগুলো কোথায় গায়ে লেগে গেছে রঘুদা। অবশেষে 10 ওভারে প্রগতি সংঘের স্কোর 100 রান, অঙ্কন সিংহের স্কোর 70, রানা পালের স্কোর 25, বাকি 5 রান এক্সট্রা। এত দূর খেলা দেখে তো মনে হচ্ছে প্রগতি সংঘ অনায়াসেই এই ম্যাচ জিতে যাবে। প্রথমবারের জন্য কাপ পাবে না বন্ধুমহল ক্লাব। রানা একবার তাকালো মাঠের একপাশে ছাউনির নিচে বসে থাকা কমেন্টেটরদের দিকে।
আর মনে মনে ভাবলো তাই যেন হয়, এভাবেই যেন চলতে থাকে সব কিছু, এবং ওরা যেন জিতে যায়। কারণ ক্রিকেট খেলা ঘুরতে সময় লাগে না। এখন যদি একটা উইকেট পড়ে তাহলে খেলা ঘুরে যাবে। কথাটা ভাবা মাত্রই ঘটে গেল একটা দুর্ঘটনা। লেগ স্পিনার বল করতে নেমেছিল, একটা লোপ্পা বল দেখে লোভে পড়ে স্টেপ আউট করে অঙ্কন, আর বলটা ঠিক তার সামনে পড়ে টার্ন করে যায়। বলটা ব্যাটে না লেগে সোজা উইকেট কিপারের গ্লাভসের দিকে এগিয়ে যায়। উইকেট কিপার কোনো ভুল করে না, বলটা ধরে নিয়েই উইকেটে মেরে দেয়। ওহ, লাভলি লাভলি লাভলি, যেমন বোলিং তেমনি উইকেট কিপিং। বলটা কি টার্ন করলো দেখলেন সঞ্জুদা? এটাই কি ম্যাচে টার্নিং পয়েন্ট হয়ে যাবে? হতে পারে নয়, অনেকাংশে সেটাই হল। আর মাত্র 30 রানের মধ্যেই হুড় পাড়িয়ে পরপর আরো 6টা উইকেট পড়ে গেল প্রগতি সংঘের। রানা ছাড়া আর কোনো ব্যাটসম্যান উপস্থিত নেই তাদের দলে। এইবার যারা নামবে তারা প্রত্যেকে বোলার, ব্যাট ধরে ঠিকমতো দাঁড়াতেও পারে না। অর্থাৎ পুরো দায়িত্ব এখন এসে পড়ল রানার কাঁধে। যদি ম্যাচ জিততে হয় তাহলে রানা পালকে কিছু একটা করতে হবে, কিন্তু কি করবে ও তো আর ম্যাজিক জানে না। কিন্তু প্রগতি সংঘের মানুষজনদের বিশ্বাস রানা পারবে, রানাকে যে পারতেই হবে। সঞ্জুদা, আপনার কথা তো মনে হচ্ছে ভুল প্রমাণিত হতে চলেছে। স্কোরবোর্ডটা একবার দেখুন। আমার তো মনে হচ্ছে এইবারের কাপটাও আমরা পাবো। একা রানা পালার কি করবে? এমনিতেও তার আঙুল কথাটা শেষ করতে পারে না রঘু। তার কথা শেষ হওয়ার আগেই রানা হাঁটু গেড়ে বসে একটা সুইপ মারে। বলটা দ্রুত গতিতে ছুটে এসে পড়ে একদম কমেন্ট্রি করার জন্য বানানো ছাউনির উপরে। রঘুনাথ বসাক চমকে ওঠে। বুঝলেন রঘুদা, বুঝলেন? আমাদের রানা পাল একাই যথেষ্ট। সে কি তারপর? আরে পুরো কথাটা তো শেষ করতে দে। ফিল্ডিং করতে গিয়ে আঙুল ভেঙে গেলেও রানা ওপেনিং করতে নেমেছে। হ্যাঁ রে, প্রথমে একটা ছেলে ভালো ব্যাট করছিল জানিস, কিন্তু সে আউট হয়ে যাওয়ার পর অন্যদিক থেকে উইকেট পড়ছে লাগাতার, কিন্তু রানা টিকে আছে অন্যদিকে। আর শুধু টিকেই নেই, বলে বলে 4-6 হাঁকাচ্ছে। উফ, তোদের রক্তে সত্যিই একটা ব্যাপার আছে রে। রানার ব্যাটিং দেখে তো আমার তোর ব্যাটিং এর কথা মনে পড়ে যাচ্ছে। আয় আয়, শিগগির আয়, শিগগির আয়। কি বাড়িতে বসে আছিস? শিগগির আয়, নিজের চোখে দেখ এসে। হারা ম্যাচ তোর ভাই কোথায় নিয়ে এসে দান করিয়েছে, এসে দেখ। আরে এই ম্যাচ কেউ মিস করে নাকি রে পাগলা? হ্যাঁ, সারা মাঠ জুড়ে দর্শক গিজগিজ করছে। সৌরিশ কি করবে বুঝতে পারছিল না। মনে মনে খেলা দেখার উত্তেজনাটা বাড়ছিল, কিন্তু আবার এটাও মনে হচ্ছিল সেখানে গেলে যদি দেবস্মিতার সঙ্গে দেখা হয়ে যায়। আচ্ছা, বাঁকা কাকাকে জিজ্ঞাসা করবে? হ্যাঁ, করাই যায়। যাওয়ার তো ইচ্ছে আছে বাঁকা কাকা, মানে দেবস্মিতা নেই তো মাঠে? দেবস্মিতা? আরে না না, ও নেই এখানে। ও এইবার বুঝলাম, ওর ভয়ে তুই বাড়িতে বসে আছিস। আরে দূর পাগল, পাগল ছেলে একটা। আয় 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 আয়, মাঠে আয়। আর শোন, মাঠে খেলা দেখতে লেগে যাওয়ার আগে একবার আমার দোকানে ঢু মেরে যাস, দরকার আছে। রাখলাম। তারপর আর কি, তারপর জামা প্যান্ট পরে এক প্রকার ছুটতে ছুটতেই ঘোষপাড়ার মাঠের সামনে এসে পৌঁছয় সৌরিশ। দেখে মাঠের চারিদিকে লোকজনে ভর্তি, দাঁড়ানোর জায়গা অবধি নেই। খেলা দেখতে গেলে এই ভিড়ের মধ্যেই ঠেলে গুঁতিয়ে ঢুকতে হবে। সৌরিশ ভাবল, বাঁকা কাকার কথা অনুযায়ী আগে তার দোকানেই যাওয়া যাক, তারপর খেলা দেখা যাবে। দ্রুত পা চালিয়ে দোকানের সামনে এসে দাঁড়ায় সৌরিশ। একবার ভালো করে দেখে নেয় দোকানটা। আজ থেকে
10 বছর আগের দোকান আর এখনকার দোকানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। দোকানের পুরো ভোল পাল্টে ফেলেছে বাঁকা কাকা। দরমা, টিন সব কোথায় যেন ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন ঘোষপাড়ার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চক্রবর্তী ক্যাফে। সৌরিশের ঠোঁটে একটা চওড়া হাসি খেলে যায়। অন্যের উন্নতিতে সে নিজেও খুব খুশি হয় সব সময়। দোকানের ভেতরে অবশেষে পা রাখে সৌরিশ, আর রাখা মাত্রই ও থমকে যায়। ওটা কে বসে রয়েছে চেয়ারে? কেনই বা বসে রয়েছে? বাঁকা কাকার কথা অনুযায়ী তো তার এখানে থাকার কোনো কথা নয়। তাহলে এখানে কি করছে এসে? না, এখনো সৌরিশকে দেখতে পায়নি সে, ফলে পালানোর সুযোগ এখনো রয়েছে। কিন্তু এই কথাটা ভাবা মাত্রই ঘটে গেল দুর্ঘটনাটা। চেয়ারে বসে থাকা ব্যক্তি ফিরল ওর দিকে। যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো। চেয়ারে বসে থাকা ব্যক্তিও এইবার দেখল ওকে। সৌরিশের দমটা যেন বন্ধ হয়ে আসতে শুরু করলো। হাত পা কাঁপতে আরম্ভ করলো। বুকের ভেতরে শুরু হয়ে গেল ড্রাম পেটানো। সৌরিশ বুঝল এখান থেকে পালানো উচিত, তাড়াতাড়ি পালানো উচিত। যেমন ভাবা তেমন কাজ। একটা বাচ্চা ছেলের মতো দ্রুত পিছনের দিকে ফেরে সৌরিশ, কিন্তু ফিরতেই পিছন থেকে ভেসে আসে একটা চেনা কণ্ঠস্বর। এই হতচ্ছাড়া, পালাচ্ছিস কোথায়? শোনো দিকে। তবুও পিছনে ফিরল না সৌরিশ। দরজার সামনে ওভাবেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর কাঁধের উপরে অনুভব করল কারোর একটা হাত। অনেক পালিয়েছিস 10 বছর ধরে, এবার থামার পালা। রানা দেখল বলটা ডিপ মিড উইকেটের ফিল্ডারের হাতের মধ্যে পড়ার থেকে মাত্র হাত 3 উচ্চতায়। এই ক্যাচ মানুষজন ঘুমিয়ে ঘুমিয়েও ধরে ফেলতে পারে। মুহূর্তের মধ্যেই নিশ্চুপ হয়ে গেল প্রগতি সংঘের প্রত্যেকটা দর্শকের মুখ। চেঁচিয়ে উঠল বন্ধুমহল ক্লাবের দর্শকরা। চোখের সামনে ভেসে উঠতে লাগলো আজকের ম্যাচের প্রত্যেকটা দৃশ্য। ফিল্ডিং করতে গিয়ে আঙুল ভেঙে যাওয়া থেকে শুরু করে ভাঙা আঙুলে কভার থেকে ডাইরেক্ট হিট করে রান আউট করা, ব্যাট করতে নেমে হাতের ব্যথাকে ভুলে গিয়ে ম্যাচটাকে এত দূর অবধি নিয়ে আসা, এবং সব শেষে চোখের সামনে ভেসে উঠল একটা মুখ, একটা চেনা মুখ, অনামিকা। বেশ তো, তাহলে প্রগতি সংঘকে ফাইনালে জিতিয়ে দেখাও। রানা বুঝল সেকেন্ড চান্সটার পাওয়া হলো না, কিন্তু ঠিক তখনই শুনতে পেল মাইকে একটা চিৎকার। কি করছে? গেল 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 গেল। প্রগতি সংঘের দর্শকদের মধ্যে আবার উত্তেজনার স্রোত বয়ে গেল। হার্টবিট দ্রুত হয়ে উঠল। চোখ মেলে তাকালো রানা। দেখল ডিপ মিড উইকেটের ফিল্ডারের হাতের উপরে বলটা পড়ে ছিটকে গেল। একবার, দুবার, 3 বার চেষ্টা করলো ফিল্ডার, কিন্তু শেষ রক্ষা হলো না। অবশেষে বলটা পড়ে গেল মাটিতে। ক্যাচ মিস। কিন্তু স্কোর বোর্ড জানালো 30 ওভার শেষ হয়ে গেলেও প্রগতি সংঘ 5 রান শর্ট। অর্থাৎ ক্যাচটা মিস হয়েছে ঠিকই, কিন্তু বলটা বাউন্ডারির বাইরে নয়, ভেতরে পড়েছে। মুহূর্তের মধ্যেই নিশ্চুপ হয়ে গেল প্রগতি সংঘের দর্শকরা। উল্টো দিকে আরো একবার আনন্দ উল্লাসে মেতে উঠল বন্ধুমহল ক্লাবের দর্শকেরা। কেউ কেউ দৌড়ে মাঠের ভেতরেও প্রবেশ করে গেল। মাইকে আবারও চিৎকার করে উঠল রঘুনাথ বসাক। 10 বার, টানা 10 বার, টানা 10 বারের জন্য বিজয়ী হয়ে গেল বন্ধুমহল ক্লাব। বন্ধুমহল ক্লাব ক্যাচ মিস করেছে ঠিকই, কিন্তু ম্যাচ মিস হয়নি। বলটা বাউন্ডারির ভেতরেই পড়েছে।
মাত্র 4 রানের জয় ছিনিয়ে নিল আজকের বন্ধুমহল ক্লাব। কিন্তু একজনের তারিফ না করলেই নয়, সে হলো প্রগতি সংঘের ক্যাপ্টেন রানা পাল। প্রগতি সংঘের ক্যাপ্টেন রানা পাল, উনি না থাকলে হয়তো ম্যাচটা অনেক আগেই প্রগতি সংঘের হাত থেকে বেরিয়ে যেতে পারত, কিন্তু তিনি লড়েছেন, ভাঙা আঙুল নিয়েও লড়েছেন এবং তার লড়াইয়ের জেরেই ম্যাচটা শেষ বল অবধি পৌঁছেছে। ম্যাচ শেষে তার নিজ স্কোর 98 নট আউট। তার এই অনবদ্য ইনিংসের জন্য আমরা সবাই তাকে। আবারও কিসব বলছিল রঘুনাথ বসাক, কিন্তু সেসব কিছুই কান অবধি পৌঁছল না রানার। সে ক্রিজের উপরে হাঁটু গেড়ে বসে পড়ল, মাথা নিচু, কাঁধ দুটো ঝুলে রয়েছে। ওর কানের মধ্যে বাজতে থাকলো কয়েকটা কথা। আপনাদের পাড়ার গণেশ সাহা জসপ্রীত বুমরা হতে পারে, কিন্তু মাফ করবেন রঘুদা, আমাদের পাড়াতে এরকম অন্যের নাম নিয়ে খেলা কোনো প্লেয়ার নেই। আমাদের পাড়াতে এমন একজন প্লেয়ার রয়েছে যে ভবিষ্যতে নিজের নাম করবে। পাতুন না, কানটা জাস্ট পাতুন, একবার দেখুন, শুনতে পাবেন নামটা। সে যতক্ষণ ক্রিজে আছে ততক্ষণ আপনারা জিততে পারবেন না রঘুদা, জিততে পারবেন না। বেশ তো, তাহলে প্রগতি সংঘকে ফাইনালে জিতিয়ে দেখাও। কিচ্ছু করতে পারলো না রানা। অনেক চেষ্টা করলো কিন্তু পারলো না। শেষ অবধি রানা হেরে গেল। প্রগতি সংঘের দর্শকদের বিশ্বাস থেকে শুরু করে অনামিকার কাছ থেকে সেকেন্ড চান্স পাওয়ার আশা সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাইল রানার। গলার কাছটায় কিছু একটা দলা পাকাতে শুরু করলো। ওর মনে হলো সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে মাঠ থেকে পালিয়ে গেলে বোধ হয় শান্তি খুঁজে পাওয়া যাবে। কিন্তু কোথায় যাবে, কিভাবে মুখ দেখাবে সবাইকে? ও যে নিজে হাতে করে সবার বিশ্বাস ভেঙে ফেলল, এসবই ভাবছিল রানা। ঠিক তখনই ওর কাঁধের উপরে হাত রাখলো পাংচার। খুব ভালো খেলেছিস রানা, মন খারাপ করিস না, উঠে বার ঝটপট উঠতে পার। আরে খেলা তো, খেলাতে তো হার জিত থাকেই, তাই না? চল চল, গেট আপ গেট আপ। রানা কোনো উত্তর দিল না, ওভাবেই বসে থাকলো, মাথা তুলেও তাকালো না। ইতিমধ্যে মাঠের বাইরে থেকে তন্ময়ও এসে উপস্থিত হলো মাঠের ভেতরে। কিরে, এই কি হচ্ছে? এই ঢ্যামনাম হচ্ছে নাকি? ওঠ শিগগির, ওঠ। আরে চল, তুই যা খেলেছিস ওদের প্যান্ট ভিজিয়ে দিয়েছিস। ওঠ ওঠ ওঠ, চল শিগগির। ক্যাপ্টেনদের কাঁধ আর মাথা সবসময় উঁচু থাকা উচিত, বুঝেছিস? রানার দুই কাঁধ ধরে দাঁড় করায় ওরা দুজন। রানার মাথাটা তবুও নিচু হয়েই থাকে। এই সামনে তাকা, মাথা তোল। রানার মাথা ধরে এক প্রকার জোর করে সামনের দিকে তুলে ধরে তন্ময়। রানা দেখে, কই, মাঠ তো ফাঁকা হয়নি। ওই তো বন্ধুমহল ক্লাবের দর্শকদের সঙ্গে প্রগতি সংঘেরও সবাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আর সব থেকে বড় কথা, কারোর চোখে মুখে তাকে নিয়ে কোনো অভিযোগ নেই। কেউ কোনো খারাপ কথাও বলছে না। উল্টে তার উঠে দাঁড়ানোতে সবাই খুশি হয়েছে যেন। প্রত্যেকের মুখে এখন হাসি। রানা অবাক হয়ে গেল, কিন্তু ও জানতো না অবাক হওয়ার জন্য এখনো অনেক বাকি। হঠাৎ মাইকে রঘুনাথ বসাকের কণ্ঠস্বর শুনতে পেল রানা। রানা পালের এই অনবদ্য একটা ইনিংস প্রগতি সংঘকে জেতাতে পারেনি ঠিকই, কিন্তু আমাদের সকলের মন জয় করে নিয়েছে। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, রানা পালের এই অনবদ্য অসাধারণ ইনিংসের জন্য একটা জোরে হাততালি হয়ে যা। রানা দেখল মাঠের প্রত্যেকটা কোণা হাততালি এবং সিটিতে ভরে উঠল। অপোনেন্ট টিমের প্লেয়াররাও ওর কাছে এসে ওকে অভিনন্দন জানাতে শুরু করল। রানা বুঝতে পারল সবসময় জিতলে মাঠের মধ্যমণি হওয়া যায় না, মাঝে মধ্যে হেরে গিয়েও মানুষের মন জয় করা যায়। ওয়েল প্লেড মাই ব্রাদার।
ব্রেভো, খুব ভালো খেলেছিস। রানা গলাটা চেনে, ওর দাদার গলা। পিছনে ফিরতেই রানাকে বুকে জড়িয়ে নেয় সৌরিশ। কে বলেছে তুই জিততে পারিস না? জিতেছিস তো, সকলের মন জিতেছিস তুই, আর কি চাই? রানা মনে মনে ভাবল, সত্যি সত্যিও সবার মন জিতে নিয়েছে। তাহলে সে কই? সে তো নেই। ওয়েল প্লেড রানা, খুব ভালো খেলেছো। এই গলাটা তো। রানা সৌরিশের বাঁধন ছাড়িয়ে সৌরিশের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকাল। দেবস্মিতাদি, অর্থাৎ ঘোষপাড়ার রোমিও এবং জুলিয়েট একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে পাশাপাশি। এ তো ভাবাই যায় না। রানা নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। একবার আশেপাশের সবার দিকে তাকালো, বুঝল সবারই একই অবস্থা। কেউই বিশ্বাস করতে পারছে না নিজের চোখকে। কিরে, কি দেখছিস ওভাবে? আমাদের কি কখনো একসঙ্গে দেখিসনি নাকি? না, মানে দেখেছি তো, কিন্তু 10 বছর আগে, তাই তো? তারপর মাঝে আর দেখোনি, কি আছে? এখন থেকে আবার দেখবে। যাকে, সবাই খুব ভালো খেলেছো, অনেক চেষ্টা করেছো ম্যাচ জেতার, কিন্তু হয়নি। তাতে কি, খেলাতে তো হার জিত থাকেই। পরের বার আবার চেষ্টা করবে সবাই, কেমন? এখন যাও, তোমাদের তো আবার ট্রফি, মেডেল এসব দেওয়া হবে। তারপর সবাই এসো বাঁকা কাকার দোকানে। বাঁকা কাকার দোকানে কেন? তোমাদের দাদা আজকে সবাইকে ট্রিট দেবে। কে? কিন্তু কেন? বারে, ছেলেগুলো এত ভালো খেললো, আর তুমি প্রাক্তন ক্যাপ্টেন হয়ে ওদের ট্রিট দেবে না? আর তাছাড়াও বলতে গেলে ট্রিটটা তোমার পানিশমেন্ট। পানিশমেন্ট? কিসের? জানো না কিসের? হ্যাঁ, চলো বলছি কিসের পানিশমেন্ট। দেবস্মিতাদি, থুরি, ঘোষপাড়ার জুলিয়েট ঘোষপাড়ার রোমিওর হাত ধরে এক প্রকার টানতে টানতে নিয়ে যেতে লাগলো মাঠের বাইরে। আর মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা ছেলে ছোকরার মুখ হাঁ হয়ে রইল। সবাই অবাক, বিস্মিত, সবার মনেই হাজারটা প্রশ্ন, কিন্তু উত্তর দেবে কে? না, উত্তর নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তাদের বিচ্ছেদ নিয়ে অনেকে অনেক থিওরি বানিয়েছিল, কিন্তু আসল খবরটা কেউ জানতো না। ফলে আবার ওরা এক হলো কিভাবে, কখন, কোথায়, সেসব নিয়েও মানুষজন নিজের মনের মধ্যে নিজের মতন করে বিভিন্ন থিওরি বানিয়ে নেবে। দেখলি পামচার, আমি কি বলেছিলাম সেদিন সন্ধ্যায়? মালগুলো আমাদের সবাইকে গান্ডু বানাচ্ছিল। ওদের মধ্যে আসলে ব্রেকআপ হয়নি, ওরা হাইপ ক্রিয়েট করতে চাইছিল। ওরা চাইছিল ওদের নিয়ে কথা হোক, বুঝেছিস? পামচারের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে কথাটা বলল তন্ময়। পামচারও তার কথা শুনে ওপর নিচে মাথা দোলালো। প্রত্যেক দিনের মতো সন্ধ্যা পেরিয়ে আবারও ধীরে ধীরে রাত নামছে ঘোষপাড়ার বুকে। প্রত্যেক দিনের মতোই ঘোষপাড়ার অলি গলি সোডিয়ামের আলোয় হলুদ হয়ে উঠেছে। প্রত্যেক দিনের মতোই ডিউটির কথা না ভুলে মাঠের হ্যালোজেন লাইটটা ঘোষপাড়ার মস্ত বড় মাঠটায় আলো ছড়াচ্ছে। সবকিছু হচ্ছে প্রত্যেক দিনের নিয়ম অনুসারে, শুধু একটা জিনিস বাদে, বাঁকা কাকার দোকানের ঠেকটা আজ অসম্পূর্ণ। কারণ পুরস্কার বিতরণের পরে, মাঠ ফাঁকা হয়ে যাওয়ার পরেও, তন্ময় পামচারের জোড়াজোড়ির পরেও রানা মাঠ ছেড়ে বেরোতে রাজি হয়নি। শেষ অবধি ওরা দুজন হার মেনে ওকে ছেড়েই বাঁকা কাকার দোকানের দিকে পা বাড়িয়েছে। কিন্তু যাওয়ার আগে তন্ময় বলে গেছে, দেখো মজনু, 8টা অবধি ওয়েট করবো, যদি না আসো তোমায় কেলাতে কেলাতে নিয়ে যাবো এখান থেকে। চল রে পামচার, চল। সেই থেকে ফাঁকা মাঠে পিচের একদম মধ্যেখানে 2 হাঁটুর মধ্যে মুখ গুঁজে একা একা বসে রয়েছে রানা। ওর আশেপাশে এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ওর কিট ব্যাগ, টিমের রানার্স আপ কাপ, মেডেল
এবং প্লেয়ার অফ দি ম্যাচ অ্যাওয়ার্ড। হ্যাঁ, ম্যাচ হেরে যাওয়ার পরেও কমিটির সদস্যরা নিজেদের মধ্যে কথা বলে প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা রানাকে দিয়েছে। কিন্তু রানা কি এসব কিছু চায়? প্লেয়ার অফ দি ম্যাচ অ্যাওয়ার্ড, মানুষজনের প্রশংসা, এসব কিছু রানার কাছে মিনিংলেস। লোকজনের প্রশংসা, প্লেয়ার অফ দি ম্যাচ অ্যাওয়ার্ড, এসব কিছু ওর কাছে বিলাসিতা। না না, ও তো এসব কিচ্ছু চায়নি। ও শুধু চেয়েছিল দুটো জিনিস: প্রগতি সংঘকে প্রথমবার জিপিএল জেতাতে এবং অনামিকাকে পুনরায় নিজের জীবনে ফিরে পেতে। কিন্তু একটাও কি হয়েছে? একটাও হয়নি। আজ রানা পাল হেরে গেছে, সব কিছু হেরে গেছে। রানা পাল একটা লুজার। ঝরঝর করে রানার দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করলো। কিন্তু কে মুছিয়ে দেবে সেই জল? এই যে মিস্টার মজনু, আর কত কাঁদবেন বলুন তো? হঠাৎ কাঁধের উপরে একটা স্পর্শ অনুভব করলো রানা, কিন্তু পিছনে ঘুরে তাকালো না, কারণ সে জানে এটা একটা মনের ভুল। আজকাল প্রায়শই মনের ভুল হয় রানার। সে মাঝে মধ্যে অনামিকাকে চাক্ষুষ দেখতে পায়, কখনো বা তার স্পর্শ অনুভব করে, কখনো বা তার কণ্ঠস্বর শুনতে পায়। এই যেমন আজকে শেষ বলটা খেলার আগে রানা অনামিকার কণ্ঠস্বর শুনেছিল। কিন্তু রানা জানে এ সব কিছু সম্ভব নয়, সবটাই মনের ভুল। কারণ অনামিকা তো বলেছিল ম্যাচ জিততে হবে, তবেই সে ওর জীবনে ফিরবে, নয়তো নয়। রানা দেখল অনামিকা ধীরে ধীরে ওর সামনে এসে হাঁটু মুড়ে বসল, দুই হাত দিয়ে ধরল রানার মুখ। রানা কাঁদতে কাঁদতেই খিলখিলিয়ে হেসে উঠল পাগলের মতো। আগে লোকে মজনু বলতো, এখন তো দেখছি সত্যি সত্যিই মজনু হয়ে গিয়েছি। মানে মানে এই যে তুমি আমার সামনে বসে রয়েছো, কিন্তু আসলে তো তুমি আমার সামনে নেই। আমি তোমায় ইমাজিন করছি, ঠিক যেমন মজনু করতো লায়লাকে। জানো তো, আমি আজ খেলার সময়ও তোমার কণ্ঠস্বর ইমাজিন করেছি, কারণ তুমি তো ম্যাচ দেখতে আসোই নি। তুমি তো বলেছিলে ম্যাচ জিততে হবে, ম্যাচ জিতলে তবেই নাকি তুমি আসবে। কিন্তু আমি তো ম্যাচ জিতিনি, তাই তোমার তো আসার কথা নয়। আজ সত্যি সত্যি আমি মজনু হয়ে গেছি, আর তুমি লায়লা। আরে গাধা, আমি সত্যি এসেছি, ম্যাচ দেখতেও এসেছিলাম, পুরো ম্যাচটাই দেখেছি আমি। না না, এসব কিচ্ছু সত্যি না, এসব কিচ্ছু সত্যি না। আমি আমি রানা নিজের কথা শেষ করতে পারে না। শেষ করার আগেই ওর গালে সপাটে একটা চড় কষিয়ে দেয় অনামিকা। রানা চমকে ওঠে, এইটা তো এক্সট্রিম পর্যায়ে চলে গেল। না 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 না, কালকেই ডাক্তারের কাছে যাবো, কালকেই যাবো। এই মজুর বাচ্চা, আমি সত্যি এসেছি বলছি না। আমি ওই লায়লার মতো বিয়ে করে চলে যাইনি যে তোর সামনে আসতে পারবো না, বুঝেছিস? হ্যাঁ। রানাকে এক ধাক্কা মেরে ওর বুকের ওপরে উঠে বসে অনামিকা। রানার চুলের মুঠি ধরে ঝাঁকাতে থাকে। আর ম্যাচের সময় আমি ছিলাম, মাথায় ঢুকেছে? কিন্তু কোনো কিন্তু না, হাতটা দেখা তো জলদি। রানা কিছুই বুঝতে পারে না, সবকিছুই কেমন যেন গুলিয়ে যেতে থাকে ওর। কি হলো দেখাও। বাধ্য ছেলের মতো নিজের বাঁ হাতটা অনামিকার মুখের সামনে তুলে ধরে রানা। অনামিকা দেখে আঙুল দুটো একেবারে ফুলে উঠেছে। এ বাবা, এখনো ডাক্তারের কাছে যাওনি কেন বলো তো? কতটা ফুলে উঠেছে, যন্ত্রণা করছে না? রানা নিজের হাতটা সরিয়ে নেয়। ওসব পরে হবে, তো তুমি আগে বলো, তুমি এখানে কি করছো? অনামিকা কিছুক্ষণ চেয়ে থাকে রানার মুখের দিকে। টিউবলাইট কোথাকার। হ্যাঁ, আমি গাধা টিউবলাইট, তুমি যা বলবে আমি তাই। কিন্তু কিন্তু তুমি আগে বলো। কি বলবো? প্রথম থেকে বলো। তো তুমি যে সেদিন বললে যে ম্যাচ না জিতলে আমায় ক্ষমা করবে না, কিন্তু ম্যাচ তো আমি জিতিনি। তাহলে? অনামিকা মিচকি মিচকি হাসে। তুমি কি কোনো দোষ করেছো নাকি যে তোমায় ক্ষমা করবো?
বারে সেদিন বললাম, বিশ্বাস করলে না। কে বলেছে আমি বিশ্বাস করিনি? আমি আগে থেকে জানতাম তো তুমি এসব করতেই পারো না। ঝড় যেমন অরণ্যকে চেনে, আমিও তো তেমন তোমাকে চিনি। মানে সেদিন তিয়াসার সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল, রাস্তাটা ফাঁকাই ছিল, কষিয়ে দিয়েছিলাম একটা চড়। কি? তো তুমি ওকে চড় মারলে? কেন, কষ্ট হচ্ছে? না না, কষ্ট কেন হবে? তুমি মেরেছো, ঠিকই করেছো, মানে যাকে ছাড়ো। তারপর আর কি, গালের মধ্যে হাত ঘষতে ঘষতে গড় গড় করে সব সত্যি কথা বলে ফেললো। আর আমি তখনই ছুটলাম তোমার সঙ্গে দেখা করতে, জানতাম তুমি বাঁকা কাকার দোকানেই থাকবে। রানার মুখ হা হয়ে থাকে, এই মেয়ে বলছেটা কি? তাহলে সেদিন যে অত কিছু বললে? তোমার সামনে তোমার বন্ধুরা আমার নামে উল্টোপাল্টা বলবে, তবুও তুমি কান মুখ নাড়বে না, আর আমি তোমায় ছেড়ে দেব এমনি এমনি? বাহ, কি সুন্দর কথা। তার মানে সেদিন সবকিছু অ্যাক্টিং ছিল? মোটেও না, রাগটা সত্যি সত্যিই ছিল, তবে কথাগুলো হয়তো একটু ভুলভাল বলে ফেলেছিলাম। তার মানে? ওসব মানে টানে কিছু না, চলো চলো ডাক্তারের কাছে। আঙুল ভেঙে বসে আছে, কোনো সার নেই, গাধা কোথাকার। রানার বুক থেকে নেমে উঠে দাঁড়ায় অনামিকা, তারপর রানার কাঁধ ধরে টেনে তুলে ওকে। ঠিক এমন সময় বাহ 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 বাহ, দেখলি পাংচার? ওই দেখ, লায়লা মজনু আবার একসঙ্গে। এটাই তো দেখতে চাইছিলাম, একদম খাপে খাপ। এই যে লায়লা মজনু, সব মান অভিমান ভেঙেছে তো? বলছি আমরা ডিস্টার্ব করে ফেললাম না তো? হ্যাঁ রে, এটা ঠিকই বলেছিস। চল চল, আমরা এখান থেকে কেটে পড়ি। তেমন কোনো মানে ব্যাপার না। তাহলে কিরকম ব্যাপার শুনি? প্রীতম আর তন্ময় হো হো করে হেসে ওঠে। অনামিকার গাল দুটো লজ্জায় লাল হয়ে যায়। সে রানার ডান হাতের কোনোই জড়িয়ে ধরে, আর ওদের থেকে হাত 50 দূরত্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি মুখে সবটা দেখতে থাকে ঘোষপাড়ার রোমিও জুলিয়েট। ওদের দুজনের হাতেই দুটো গরম চায়ের ভাঁড়, ভাঁড়ের ভেতর থেকে গরম ভাব উঠে আসছে, কিন্তু কই, তাতে তো চায়ের গন্ধ নেই। চায়ের ভাঁড়টা থেকে আজ উঠে আসছে প্রেমের গন্ধ। এতক্ষণ আপনারা শুনছিলেন লাভ ইনিংস সম্পূর্ণ এপিসোড। গল্প পাঠে ছিল তুষার এবং গল্পের সূত্রধার ছিলাম আমি অরিত্রিকা। সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো গল্পটি আরও একবার শোনার জন্য। তবে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, খুব শীঘ্রই মোহিনী গল্পের 2য় পর্ব আমরা আপনাদের জন্য নিয়ে আসব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন। শুভরাত্রি।